প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই কোন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আব্দুল্লাহ? আমরা পড়ছি আইন আদালত বা এমসিকিউ ফাইনাল টাস্ক নোট হতে। হ্যাঁ। আজকে বিষয় 4, সাক্ষ্য আইন, দ্য এভিডেন্স অ্যাক্ট। সাক্ষ্য আইন একটা মধ্যম আইন, মানে এটার সেকশন খুব বেশিও না, কমও না, 167টি সেকশন। মোট প্রশ্ন আসে 15টি, নম্বর 15। শর্ট সাজেশন এখানে দিয়ে দেওয়া আছে। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি যে শর্ট সাজেশন 7টা আইনেরই দেখিয়ে দিয়েছি, প্রথম ক্লাসে ছিল যেটা। তো এখানে শর্ট সাজেশন নিয়ে আর আলোচনা করছি না। ধারা পড়তে হবে 80টি। র্যাপিড রিভিশনে চলে যাই আমরা। সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশের জন্য সাক্ষ্য আইনের খসড়া বা ড্রাফট প্রস্তুত হয় 1850, মতান্তরে 1868। মানে কোনো রাইটার বা বলছে 50-এ, কোনো রাইটার বলছে 68-তে। দুইটা রেখেছি অপশনে, যদি দুইটাই থাকে 50 উত্তর করবেন, আর যদি 50 না থাকে শুধু 68 থাকে সেহলে 68 উত্তর করবেন। মানে 50টা বেশি গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য। আর ড্রাফট প্রস্তুত করেন কে? স্যার হেনরি সামারম্যান। আমরা দুইটা আইনের ড্রাফট নিয়ে আমাদেরকে মনে রাখতে হবে। একটা পেনাল কোডের ড্রাফট, আর এটা হচ্ছে সাক্ষ্য আইনের ড্রাফট। আর এটা হচ্ছে পুরাতন, আমরা এই আইনটা পড়ছি না। হ্যাঁ, আমরা কোনটা পড়ছি? বর্তমান বলবৎ সাক্ষ্য আইনের খসড়া বা ড্রাফট প্রস্তুত করেন ব্রিটিশ আইনবেত্তা স্যার জেমস ফিজেমস স্টিফেন। হ্যাঁ, তো মিস্টার স্টিফেন যেটা তৈরি করেছে সেটা আমরা পড়ছি। তো তিনি দায়িত্ব পান হচ্ছে 1871 সালে, এবং এই আইনটার খসড়া বিল 15ই মার্চ 1872 সালে পাশ হয়, এবং এই আইনটা বলবৎ হয় 1লা সেপ্টেম্বর 1872। এগুলো মনে রাখবেন, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সামান্য হলেও। আর 1872 সালের এইটা 1 নম্বর আইন। মোট 3টি খণ্ড আছে এবং অধ্যায় 11টি, মোট ধারা 167। এখন এই মুহূর্তে আমি যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ, ফাউন্ডেশন নোটে ডিপে আলোচনা করেছে, কিন্তু এখানে একটু রিপিট করি। প্রথম খণ্ড, কি প্রমাণ করতে হবে, এটা 55 ধারা পর্যন্ত আলোচনা আছে। অর্থাৎ আদালতে কি প্রমাণ করতে হবে, কি বিষয়ে কথা বলা হবে। মূলত দুইটা বিষয়ে কথা বলতে হয়। একটা বিচার্য বিষয়, অর্থাৎ যে বিষয়ে মামলা হয়েছে। সিভিল মামলা হলে বাদী যা দাবি করছে এবং বিবাদী যা অস্বীকার করছে সেটা হচ্ছে ইস্যু গঠন হয়। তার মানে ইস্যু গঠন হচ্ছে বিচার্য বিষয়। আর ক্রিমিনাল মামলা হলে প্রসিকিউশন যেটা দাবি করছে বা ভিকটিম যেটা দাবি করছে বা নালিশকারী কমপ্লেনেন্ট যেটা দাবি করছে সেটা হচ্ছে চার্জে আসে, এবং আসামি পক্ষ নিশ্চয় সেটা অস্বীকার করে যে আমি নির্দোষ। তাহলে এটা হচ্ছে বিচার্য বিষয়, বা মামলা কি বিষয়ে, মামলার বিষয়বস্তু কি সেইটা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই মামলার বিষয়বস্তুকে কেন্দ্র করে যে রিলেটেড বিষয়গুলো আছে সেগুলোকে বলা হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট, মানে প্রাসঙ্গিক বিষয়। এই দুইটা বিষয় হচ্ছে সাক্ষ্য আইন অনুসারে, একটা হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট, যেটা ফ্যাক্ট ইন ইস্যুকে কেন্দ্র করে চলতে থাকে। তো ফ্যাক্ট ইন ইস্যু হচ্ছে বিচার্য বিষয়, মানে যেটা নিয়ে কথা হবে আদালতে, এবং সেটাকে প্রমাণ করার জন্য অন্যান্য রেলিভেন্ট ফ্যাক্ট আসবে। তার মানে কোনটা ফ্যাক্ট ইন ইস্যু এবং কোনগুলো রেলিভেন্ট ফ্যাক্ট। রেলিভেন্ট ফ্যাক্ট মূলত 5 থেকে 55 পর্যন্ত আলোচনা করা হয়। তো কোনটা রেলিভেন্ট ফ্যাক্ট এবং কোনটা রেলিভেন্ট ফ্যাক্ট নয়, মানে কোন বক্তব্যে রেলিভেন্সি আছে এই মামলায় এবং কোন বক্তব্যে নাই, সেটা বোঝার জন্য আমাদের সাক্ষ্য আইনের কত কত ধারা পড়তে হবে, 5 থেকে 55। এবার দ্বিতীয় খণ্ড, কি ধরনের প্রমাণ দিতে হবে, মানে প্রমাণ তো দিব, এটা মুখে বলবো না কোনো ডকুমেন্ট দিব আদালতকে, অর্থাৎ ডকুমেন্টারি এভিডেন্স দিব না ওরাল এভিডেন্স দিব, সেটা বলে দেয় 56 থেকে 100। 100। আর তৃতীয় খণ্ডে কার দ্বারা এবং কি পদ্ধতিতে প্রমাণ উপস্থাপন করতে হবে। আচ্ছা, এখন এই তৃতীয় খণ্ডে বলা হচ্ছে যে হ্যাঁ, এই যে মৌখিকভাবে যে সাক্ষ্য দেওয়া হবে, কারা এসে আদালতে সাক্ষ্য দেবে, তার মানে কারা সাক্ষ্য দেওয়ার জন্য কি যোগ্য, বা সাক্ষ্য প্রদানের যোগ্য ব্যক্তি, হ্যাঁ, বা সাক্ষী প্রদানের যোগ্যতা বা সাক্ষীর যোগ্যতা যেটাই বলি না কেন, তাদের নিয়ে আলোচনা করেছে। আচ্ছা, তারা আদালতে আসলে এরা যোগ্য, আদালতে আসলে তারা আদালতে কিভাবে সাক্ষ্য প্রদান করবে, তারা কি মুখ বন্ধ করে থাকবে না
বলবে কিভাবে বলবে? তারা বললে অপর পক্ষ কি বসে থাকবে, তাদেরকে জেরা করবে না? এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তার মানে কার এবং কি পদ্ধতিতে কারা কারা আদালতে আসবে সাক্ষী হিসাবে, উইটনেস হিসাবে। তার মানে এখানে তৃতীয় খণ্ডে উইটনেস এবং প্রসিডিউর ফর টেকিং উইটনেস, মানে তাদের বক্তব্য এক্সামিনেশনের মাধ্যমে নেওয়া হবে, এই বিষয়টা তৃতীয় খণ্ডে আছে। এই সেন্স যদি আপনার মাথার মধ্যে গেঁথে নিতে পারেন তাহলে সাক্ষ্য আইন বুঝতে আপনার সুবিধা হবে। না হলে সাক্ষ্য আইন যথেষ্ট জটিল একটা আইন। এটা 101 থেকে 167 শেষ পর্যন্ত আলোচনা করা হয়েছে। এটি অবশ্যই একটি প্রসিডিউরাল বা অ্যাডজেক্টিভ ল বা পদ্ধতিগত আইন। আমরা 7টা যে আইন পড়ছি তার মধ্যে মাত্র 2টা আইন হচ্ছে তত্ত্বগত বা সাবস্ট্যান্টিভ ল। একটা হচ্ছে পেনাল কোড, যেটা ক্রিমিনাল সেকশনে, আর আরেকটা হচ্ছে এসআর অ্যাক্ট বা সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট প্রতিকার আইন, সেটা হচ্ছে সিভিল ক্ষেত্রে। আর বাকি 5টা সবগুলি কি প্রসিডিউরাল ল। ঠিক আছে? জি স্যার। সকল আদালত বা বিচারক বা বিচারিক কার্যক্রমে সাক্ষ্য আইন প্রযোজ্য। এখানে কোথায় প্রযোজ্য কোথায় প্রযোজ্য না দেখে নেবেন। 13তে প্রযোজ্য কোনগুলো আর 14তে প্রযোজ্য নয়, এগুলো লিস্ট করে দেওয়া আছে, পড়লেই হবে। আর ফাউন্ডেশন নোটে তো আমি আলোচনা করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। প্রয়োজনে সংশ্লিষ্ট ভিডিওটা দেখে নেবেন। সাক্ষ্য আইন একটি স্বয়ংসম্পন্ন আইন নয়। তামাদ আইন কিন্তু স্বয়ংসম্পন্ন আইন আমরা পড়েছি, তাই না? জি জি যদি স্যার। প্রশ্ন আসে নিচের কোনটি স্বয়ংসম্পন্ন আইন, তখন আমাদের কিন্তু এইটা লাগবে, তাই না? এটা লাগবে জি না? জি জি। জি স্যার। 3 ধারা অনুসারে সাক্ষ্য প্রধানত কয় প্রকার? 3 প্রকার। এখানে 3, এখানেও 3, তিনে তিনে মিলে গেছে, তাই না? মনে রাখতে সুবিধা। জি। যত মৌখিক মানে ওরাল এভিডেন্স, দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স, এবং ফিজিক্যাল বা ফরেনসিক এভিডেন্স। আবার সাক্ষ্য সর্বমোট 4 প্রকার আছে। এই যে 4 প্রকার নিচে আমরা দেখছি, এগুলো লিখিত বিষয়বস্তু। প্রশ্নে যদি আসে সাক্ষ্য কত প্রকার, অবশ্যই 3 প্রকার উত্তর করবেন। ঠিক আছে? তিন। জি তিন স্যার। প্রকার উত্তর করবেন। জি এভিডেন্স শব্দটির উৎপত্তি বা অরিজিন ল্যাটিন ওয়ার্ড এভিডেন্ট বা এভিডেন্সিয়া। এই প্রশ্ন আসার সম্ভাবনা সামান্য আছে কোন শব্দ থেকে। আর এভিডেন্স শব্দের অর্থ কি? অবভিয়াস টু দ্য আই অর মাইন্ড, মানে চোখের দৃষ্টিতে এবং মানসিক চিন্তায়, মনের চিন্তায় যেটা অবভিয়াস বা স্পষ্ট হয়ে ওঠে, সেটাই সাক্ষ্য। উইটনেস মে লাই বাট সার্কামস্টেন্সেস ডো নট লাই। সাক্ষী মিথ্যা বলতে পারে কারণ সে মানুষ, মানুষ মিথ্যা বলার স্বভাব আছে, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা মিথ্যা বলে না। এইটা একটা জি। বক্তব্য যেটা চলে আসতে পারে। নিচের কোনটি সত্য, এই টাইপের প্রশ্নে আসতে পারে। লিখিততে আবার এটা তুলে দিয়ে ব্যাখ্যা করতে বলতে পারে। প্রিজাম্পশন বা অনুমান 3 প্রকার: মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ। প্রিজাম্পশন অফ ফ্যাক্ট এটা হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল প্রিজাম্পশন, মানে যেটা ঘটনাগত, এই ধারাগুলোতে আছে। আর প্রিজাম্পশন অফ ল মানে আর্টিফিশিয়াল প্রিজাম্পশন, ল তো মানুষ তৈরি করে, তাই এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল। এগুলো আছে হচ্ছে এই ধারাগুলোতে। বিষয়, তথ্য বা ঘটনা বা ফ্যাক্ট 2 প্রকার: ইন্দ্রিয়গ্রাহ্য মানে যেটাকে স্পর্শ করা যায়, যেমন মনে করেন এটা একটা মোবাইল ফোন, এটা স্পর্শ করা যাচ্ছে, তাহলে এটা ইন্দ্রিয়গ্রাহ্য বা বস্তুগত, যেটাই বলে না কেন। আর আরেকটা হচ্ছে মানসিক বা সাইকোলজিক্যাল, মানসিক অবস্থা। যেমন এখন আমার মনে করেন মোটামুটি এনার্জি আছে, গত 2 দিন আগে যে অবস্থা ছিল খুব ক্লান্তি, সেটা অনেকটা কেটে গেছে, আজকেও মোটামুটি রেস্ট নিতে পেরেছি আমি। এবং আমি দুপুরের পর থেকে ভিডিও এডিট শুরু করেছি, কারণ আমি সুস্থ হলে এনার্জেটিক ওয়েতে ক্লাস নিতে পারবো, আপনাদের উপকার বেশি হবে, তাই না? জি স্যার। তা আমার যে রাইট আজকে একটু স্যার। এনার্জি আছে, ভালো লাগছে, এটা আমার মানসিক অবস্থা, তাই না? এটা আমার হ্যাঁ। কথা বলার ভয়েস টোন, আমার চেহারা, সবকিছুতেই ফুটে উঠবে, তাই না? জি হ্যাঁ। যার সম্পর্কে কোনো ব্যক্তি সচেতন, এটা 3 ধারাই। এতক্ষণ আমরা 3 ধারাই পড়ছি। এবার প্রাসঙ্গিকতা বা রেলিভেন্সি। আর আরেকটা হচ্ছে বিচার্য বিষয় বা ফ্যাক্ট ইন ইস্যু। মনে করেন যে বর বিয়ে করতে যাচ্ছে, বরের সাথে অনেক লোকজন যাবে। তো কারা কারা যায় বরের সাথে? বরের আত্মীয় স্বজন। তো ফ্যাক্ট ইন ইস্যু মনে করেন বর, মানে সেই হচ্ছে প্রধান বিবাহের একটা অনুষ্ঠানের, আর ওইদিকে অপর পক্ষে আবার কনে। তার মানে এখানে ফ্যাক্ট ইন ইস্যু 2টা হয়ে যাবে বিয়ের ক্ষেত্রে, একটা বর আর একটা হচ্ছে কনে। আর প্রাসঙ্গিকতা হচ্ছে 2 পক্ষের যত আত্মীয় স্বজন, বিয়েতে যারা অংশগ্রহণ করছে, বিভিন্ন কাজে যারা কাজের লোক অংশগ্রহণ করছে, সবাই হচ্ছে প্রাসঙ্গিক, কারণ তাদের মাধ্যমে বিয়েটা এক্সিকিউশন লাভ করছে। ঠিক আছে? এই সেন্স যদি মাথায় রাখেন, তার মানে ফ্যাক্ট ইন ইস্যু বা বিচার্য বিষয়ের সাথে কোনোভাবে জড়িত বিষয়গুলোই কি
বিচার্য বিষয়। বিচার্য বিষয়ের সাথে কোনোভাবে জড়িত বা সম্পর্কিত। 3 ধারা, বিচারে কোনো পক্ষ কর্তৃক দাবিকৃত, মানে এক পক্ষ দাবি করবে যে হ্যাঁ আমার জিনিস চুরি করেছে, চুরি মামলা দিল। স্ত্রী দাবি করলো আমার স্বামী আমার কাছে 5 লক্ষ টাকা যৌতুক চাইছে, আমার বাবা গরিব, আমি কি করে দিব, যৌতুকের মামলা হয়ে গেল। তাহলে বাদী দাবি করছে আর অপর পক্ষ কি অস্বীকার করছে। এটাও 3 ধারা। দলিল, কোনটা দলিল কোনটা দলিল নয় 3 ধারায় আছে। এখানে সংজ্ঞা দেওয়া আছে এবং বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো একটু দেখে দিই। ব্যবহার হতে পারে বা এর উদ্দেশ্যে কোনো পদার্থের ওপর কোনো বর্ণ, সংখ্যা, চিহ্নের সাহায্যে বর্ণিত কোনো বিষয়, যেমন মুদ্রিত, লিথোগ্রাফকৃত, ফটোগ্রাফকৃত সকল শব্দ। মুদ্রিত মানে প্রেসে যেটা মুদ্রণ করা হয় বা প্রিন্ট করা হয় প্রিন্টারের মাধ্যমে। লিথোগ্রাফকৃত মানে ছাপের মাধ্যমে যেটা দেওয়া হয়, আগে যেটা বেশি ব্যবহার হতো। আর ফটোগ্রাফ মানে ছবি তোলা, ফটোগ্রাফি। মানচিত্র, নকশা, ধাতু, প্রস্তর, প্রস্তর মানে হাড়, সরি প্রস্তর মানে পাথর, স্টোন। জি খণ্ডের উপর রচিত ব্যঙ্গচিত্র, তাহলে ব্যঙ্গচিত্র ইত্যাদি। ব্যঙ্গচিত্র মানে কি কার্টুন, কার্টুনও কি একটা দলিল। কার্টুন দ্বারা কিন্তু দলিল। অনেক কিছু বোঝা যায়, হ্যাঁ। এবং ডিজিটাল রেকর্ড, যেমন ফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার সহ যে কোনো ডিজিটাল যন্ত্র দ্বারা রেকর্ডকৃত অডিও। তার মানে অডিও যে রেকর্ড হচ্ছে সেটা, ভিডিও, ডিভিডি, সিডি, সিসিটিভি, ড্রোন ডেটা। তার মানে এখানে ডিভিডি, সিডি এবং সিসিটিভি এবং ড্রোন ডাটা, এই 4 প্রকার ডিভাইস। ডিভিডিতে যদি কোনো ডাটা থাকে, সিডিতে কোনো ডাটা থাকে, সিসিটিভিতে যদি কোনো ডাটা থাকে এবং ড্রোনের মাধ্যমে পাওয়া কোনো ডাটা, মানে 4 প্রকার ডিভাইস। ডিভাইস শুধু না, ডিভাইসে যদি ডাটা থাকে সেই ডাটাকে বলা হবে ডিজিটাল রেকর্ড। একটা ডিভিডি কিনলাম কিন্তু সেটা কি ব্ল্যাঙ্ক, এখনো কোনো ডেটা ইনপুট করা হয়নি, তাহলে সেটা কি হবে, দলিল হবে না। কারণ ব্ল্যাঙ্ক সিডি, ব্ল্যাঙ্ক ডিভিডি, ব্ল্যাঙ্ক ফুটেজ কি না, দলিল না, কিছু না কিছু থাকতে হবে, নাহলে তো তার কোনো অর্থই থাকবে না, তাই না। জি জি স্যার। অথবা ম্যাগনেটিক, ম্যাগনেটিক বলতে আমরা যে মোবাইল ফোনে যে মেমোরি চিপ ব্যবহার করি বা পেন ড্রাইভ বা কম্পিউটারের যে চিপগুলা, সবগুলো কি ম্যাগনেটিক। যেমন হার্ড ডিস্ক একটা ম্যাগনেটিক। ইলেকট্রনিক ম্যাগনেটিক। অপটিক্যাল, অপটিক্যাল বলতে এই যে ভিডিও, এই যে ডিভিডি, সিডি, এগুলো কিন্তু অপটিক্যাল। আরো অপটিক্যাল অনেক ডিভাইস আছে। কম্পিউটার মেমোরি, মাইক্রোফিল্ম ইত্যাদিতে আগে কিন্তু দেখবেন যে ক্যাসেট, ক্যাসেট প্লেয়ার থাকতো না, আবার জি ভিসিআর প্লেয়ার থাকতো, চিকন কিন্তু ওই কালো ফিতার মতো থাকতো, তাই না, পিতা রিবন জি থাকতো। তো ওই জি রিবনের এটা কিন্তু ম্যাগনেটিক মেমোরি, হ্যাঁ। ওই রিবন হচ্ছে ম্যাগনেটের মাধ্যমে কাজ করে এবং সেখানে মেমোরি থাকে। ওকে। সংরক্ষিত অথবা ওকে। প্রেরিত, যে কোনো সংরক্ষিত। এখানে পয়েন্ট টু বি নোটেড 2টা জিনিস। 1 নম্বর হচ্ছে সংরক্ষিত, 2 নম্বর হচ্ছে প্রেরিত অথবা গৃহীত যে কোনো তথ্য বা ডাটা। তাহলে এতক্ষণ যে উদাহরণগুলো পেলাম সেগুলো কোথাও সংগৃহীত থাকতে হবে, মানে স্টোর অবস্থায় থাকতে হবে, অথবা একজন আরেকজনকে পাঠালো যে আপনারা মেসেজ দেন আমাকে প্রতিনিয়ত, আপনারা সেন্ড করছেন, আমি গ্রহণ করছি, তাহলে ইউ আর দ্য সেন্ডার্স এবং আমি হচ্ছে রিসিভার, তাই না। তাহলে প্রেরিত, গৃহীত, আমি যেটা আপনাদের থেকে নিচ্ছি সেটা গৃহীত, আমিও যেটা পাচ্ছি সেটা প্রেরিত এবং আপনারা যেটা পাচ্ছেন সেটা গৃহীত। তাই সকল প্রকার ডাটা কি হবে, ডিজিটাল রেকর্ড। ওকে। এরপরে আমরা জি যেটা স্যার। দেখব, প্রমাণিত বা প্রুফড, বিচার্য বিষয়ের অস্তিত্ব আছে বলে নিশ্চিত বিশ্বাস বা বিচার্য বিষয়ের অস্তিত্ব এত সম্ভব ওঠে যে একজন বিচক্ষণ ব্যক্তির তাতে বিশ্বাস জন্মে। বিচক্ষণ ব্যক্তি বলতে বিচারককে বোঝানো হচ্ছে। তাহলে একটা মামলা করা হলো, সেটা তখনই প্রুফ যখন সন্দেহাতীতভাবে প্রমাণ হবে, মানে কোনো সন্দেহ নাই যে এটা সত্য, একেবারে সাক্ষ্য প্রমাণে মিলে গেছে, তখন আসামির সাজা হবে। মিথ্যা প্রমাণিত বা ভুল বলে প্রমাণিত, যেটা ডিসপ্রুভ, বিচার্য বিষয়ের অস্তিত্বহীনতা। অস্তিত্বহীনতা মানে কি, মানে এই ঘটনা সত্য নয়, তাই না, জি মানে এই ধরনের কোনো ঘটনাই রাইট। ঘটেনি, এটা হচ্ছে অস্তিত্বহীনতা, অস্তিত্ব নাই। বিষয় বিচারকের মনে নিশ্চিত বিশ্বাস জন্মে বা এতই সম্ভব হয়ে ওঠে যে বিচক্ষণ ব্যক্তি মনে করবে যে এটার কোনো অস্তিত্ব নাই, মানে ঘটনা ঘটেইনি, তাহলে এটা ভুল প্রমাণিত। এই ভুল প্রমাণ হলে আবার কিন্তু উল্টো বাদীর সাজা হয়। সিআরপিসি 250, ঠিক আছে, আর সিপিসি হ্যাঁ। 35 এ, মনে পড়ছে।
জি জি স্যার। অপ্রমাণিত বা প্রমাণিত নয়, নট প্রুভড। তাহলে প্রমাণিত হয়নি বা মিথ্যা প্রমাণিত হয়নি মানে মাঝামাঝি ঝুলে আছে, মানে সন্দেহের সৃষ্টি হয়েছে, ভুল বলে প্রমাণিত হয়নি, সেটাও তিন ধারায় আছে। এই ক্ষেত্রেও কিন্তু আসামি খালাস পায়। তাহলে শুধুমাত্র প্রুফড এর ক্ষেত্রে আসামি সাজা হয়, নিচে দুই প্রকারের আসামি খালাস পায়। কারণ সন্দেহের যে সুবিধা সেটা নিবে কে? আসামি। আসলে হ্যাঁ, সন্দেহের সুবিধা নেবে আসামি। ধরে নেওয়া, অনুমান করতে পারে, মে প্রিজুম। যেখানে অত্র আইনের বিধান আছে যে আদালত কোনো বিষয় অনুমান করতে পারে, আমরা কিন্তু প্রত্যেকে দেখব কোনোটা সাইড প্রিজম, কোনটা মে প্রিজম, কোনোটা কনক্লুসিভ প্রুফ। অনুমান তিন প্রকার, হ্যাঁ। সেখানে আদালত হয় তা মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রমাণিত বলে গণ্য করবেন, প্রমাণের নির্দেশ দিবেন। তার মানে মে প্রিজম আদালত ধরে নেবে এটা সত্য, যতক্ষণ না তার বিরোধিতাকারী সেটাকে মিথ্যা বলে প্রমাণ করছে, জেরা বা অন্য কোনো সাক্ষ্যর মাধ্যমে। বুঝেছেন? শ্যাল প্রিজম মানে আদালত কোনো বিষয়কে অবশ্যই ধরে নিবে যে এটা সত্য, এবং অপরপক্ষ যতক্ষণ না এটা মিথ্যা প্রমাণ করছে ততক্ষণ সত্য অবশ্যই ধরে নেবেন। আর চূড়ান্ত প্রমাণ মানে এটা অবশ্যই আদালত সত্য বলে ধরে নেবেন, এবং এইটা মিথ্যা প্রমাণের সুযোগই দিবেন না। দ্যাট ইজ কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ। অনুমান বা প্রিজাম্পশন, এখানে আমরা প্রিজুম 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 শব্দ পেলাম। তাহলে প্রিজুম হচ্ছে ভার্ব আর প্রিজাম্পশন হচ্ছে নাউন। তাহলে প্রিজুম আর প্রিজাম্পশন একই জিনিস। এটা তিন প্রকার, একটু আগে আমরা দেখলাম। আবার এটা চার ধারায় আছে, আবার আমরা উপরেই দেখেছি। যে সকল বিষয় একই কার্যের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতা, যেটাকে রেজ গাস্টে বলে, ছয় ধারায় প্রাসঙ্গিক। অভিন্ন অভিপ্রায়, যেটা দণ্ডবিধির 34-এ আছে কিন্তু সাক্ষ্য আইনে আছে 10 ধারায়। প্রশ্ন আসতে পারে যে সাক্ষ্য আইনে কমন ইন্টেনশন বা অভিন্ন অভিপ্রায় কোন ধারাতে বলা আছে, যেটা প্রাসঙ্গিক? মতলব প্রসঙ্গে, দ্বারা। হ্যাঁ, ষড়যন্ত্রকারী কথা বা কাজ প্রাসঙ্গিক হবে। কোনটা প্রাসঙ্গিক কোনটা প্রাসঙ্গিক নয় এটা লক্ষ্য করবেন। স্বীকৃতি বা অ্যাডমিশন এর সংজ্ঞা, যা কোনো মৌখিক, লিখিত ব্যক্তি বা ডিজিটাল রেকর্ড। আচ্ছা, যা কোনো মৌখিক বা ওরাল, লিখিত বা ডকুমেন্টারি বা রিটেন ফরম্যাট আছে, এই ধরনের কোনো স্টেটমেন্ট, উক্তি মানে স্টেটমেন্ট, ডিজিটাল রেকর্ড, মানে তিন প্রকারেরই যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো ইঙ্গিত বহন করে তাকে স্বীকৃতি বলে। মানে কোনো কিছু কেউ স্বীকার করে নিচ্ছে, হয় ডিরেক্ট বিচার্য বিষয় স্বীকার করে নিচ্ছে, তাহলে তো মামলা শেষ, সোলেনামা হয়ে যাবে, অথবা প্রাসঙ্গিক কোনো বিষয় স্বীকার করে নিচ্ছে, দুইটাই হতে পারে। সাধারণভাবে দলিলের বিবরণ মৌখিক স্বীকৃতির দ্বারা প্রমাণ করা যায় না। একটা চেকে 10 লাখ টাকা লেখা আছে না 5 লাখ টাকা লেখা আছে, এটা মুখে বললে কি হবে? না। না। এটা আমাকে ওই চেকটা দেখিয়ে প্রমাণ করতে হবে যে এখানে দেখেন 10 লাখ টাকা লেখা আছে, এখানে 1 লাখ টাকা লেখা নেই। দলিলের বিবরণ, আবার আমার কাছে একটা মামলা আসছে, আসামি পক্ষ বলছে স্যার আমাদের মোহরানা 50,000, বাদী পক্ষ দাবি করছে আমাদের মোহরানা 2 লক্ষ টাকা। তো এখন এই মামলায় আবার যৌতুক মামলা, বাদীপক্ষ কোনো কাবিননামা দাখিল করেনি, আসামিও কোনো কাবিননামা আনেনি। এখন কি করব? আমি ভালোভাবে আমার আসামি পক্ষ আমি বললাম যে আপনি মনে করে দেখেন আপনাদের বিয়ে কয়বার হয়েছে? তে 2বার হয়েছে। তে দুইবার। হ্যাঁ, 2বার বিয়ে হয়েছে, একবার পালিয়ে গিয়ে প্রেমের বিয়ে, হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা হচ্ছে পরিবার মেনে নেওয়ার পরে পরিবার আরেকটা বিয়ে দিয়েছে। সামাজিক দিক। তো একটা মানে প্রেমের বিয়েতে বা কোর্ট ম্যারেজে যেটা করেছে সে এফিডেভিট করে, সেখানেও আপনার কাবিননামা করেছে কিন্তু 50,000 টাকা মোহরানা, মানে ছেলেটা চালাক আছে, কম মোহরানা করেছে। আর পরে যখন পরিবার মেনে নিয়েছে, আগের কম মোহরানা মানেনি, পরে 2 লক্ষ টাকায় আবার তাদের বিয়ে দিয়েছে। এখন ছেলে বলছে যে না আমি আগেরটাকে বহাল রাখবো, পরেরটাকে মানি না, তাই বললে হবে? পরের বহাল না, থাকবে, না। ছেলের তাই না? ইন্টেনশন পরে খারাপ। যখন আবার বিয়ে করবে আগেরটা জি। আবার এমনি বাতিল হয়ে যাবে। তো আমি বললাম জি। আপনাকে আপনাকে যদি পরে আসলে 2 লক্ষ টাকায় বিয়ে হয় তাহলে সেটাই কার্যকর হবে, এটাই আইন। আর যদি মনে করেন আপনি চ্যালেঞ্জ করবেন, আপনি আলাদা ওই মোহরানা, সে এই মামলায় চাচ্ছে, যৌতুক মামলায়, আপনি কি করতে পারেন, একটা পারিবারিক আদালতে কাবিননামা বাতিলের মামলা করতে পারেন, মানে বিবাহকে চ্যালেঞ্জ করে ওই কাবিননামাটা, এবং এই কাবিননামাটা দাখিল করতে পারেন।
তো পরেও ওর বড় ভাইয়ের সাথে চিন্তা করে বলছে যে না, যেটা সঠিক সেটাই হোক, বলে 2 লক্ষ টাকাই দেবো, কিন্তু ধীরে ধীরে দেবো। এখন দিচ্ছে টাকা। দলিলটি পেশ করেই প্রমাণ করতে হয়। এখন এই যে কাবিননামা কত, এটা যদি ভবিষ্যতে চ্যালেঞ্জ হয়, বা কাবিননামায় নগদ কত দেওয়া আছে এটা যদি চ্যালেঞ্জ হয়, তাহলে কোনো না কোনো পক্ষকে এই মামলায় কি করতে হবে, কাবিননামা নিয়ে আসতে হবে আদালতে, তাই না? জি। হ্যাঁ। তাহলে পেশ করা লাগবে। মুখে বললে কি হবে? মুখে বললে অপর না। না। পক্ষ যদি মেনে না নেয় তাহলে তো সমস্যা। দলিলের প্রকৃতি জাল বা খাঁটি সম্পর্কে মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক হবে। একটা দলিল জাল না খাঁটি এটা আবার মুখে বলা যাবে, ঠিক আছে? আবার এটা কেউ যদি সার্টিফিকেট দিয়ে দেয় যে এটা জাল না, এটা ভুয়াভাবে তৈরি করা হয়েছে, মিথ্যা দলিল তৈরি করা হয়েছে, সেটা ভিন্ন জিনিস। মানে মৌখিকভাবেই প্রত্যয়ন, মানে মৌখিকভাবে বলা যেতে পারে, আবার লিখিতভাবে প্রত্যয়ন পত্রের মাধ্যমে কি করা যেতে পারে, এটার যে জাল না সঠিক সেটা বলা যেতে পারে। আসাদুল ইসলাম বলেন। আসাদুল ইসলাম, আপনাকে মাইক অন করার সুযোগ দিচ্ছে, দ্রুত আসতে হবে, না হলে সুযোগ দিব না। ঠিক আছে স্যার, আমি নেক্সট টাইম হয়তো বা নিবনি স্যার। হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে। ব- বলতেছিলাম স্যার, যে যৌতুকের যদি কোনো একটা মামলা হয় স্যার, এটা কি হয়তো বা টাকাটা যদি বাদী পক্ষ বিবাদী পক্ষ দিয়ে দেয়, তাহলে সেই টাকাটা কি স্যার ওই একবারে দিতে হবে নাকি স্যার ভাঙ্গে ভাঙ্গে অল্প অল্প দেওয়া যায় স্যার? এই একটা প্রশ্ন ছিল। এটা যৌতুকের মামলায় এইভাবে মহারণের টাকা আদায়ের কোনো বৈধ নিয়ম নাই। এখন যেহেতু নন বেলেবল সেকশন, আসামি বাধ্য হয়ে বলে যে আমি টাকা দিয়ে দিব, আমাকে জামিন দেন ইওর অনার। জামিনের শর্ত কি? মহারণের টাকা পরিশোধ করবেন, ঠিক আছে? যেহেতু সংসার হবে না, মহারণের টাকা তো পাবেই। তাই এখানে একটা বাদীকে একটা অ্যাডভান্টেজ দেওয়া হয়, ঠিক আছে? এখন জি জি জি। একবারে দিব না দেরিতে দিব, এটা ফ্যাকচুয়াল বিষয়, এক একটা মামলা এক এক রকম। মনে করেন যদি ও পিৎজার সাইজ এতটুকু হয়, আপনি এক কামড়ে খেতে পারবেন। আর পিৎজার সাইজ যদি 16 ইঞ্চি হয়, এক কামড় তো খেতে পারবেন না ভাই। এর অর্থ কি? ও মনে করেন 10 লক্ষ টাকা মহারণা, কারো সামর্থ্য নাই 10 লক্ষ টাকা একসাথে দেওয়ার, সে কি করবে? যেমন গতকালকে আমার একটা মামলা ছিল, আমি বাদী পক্ষ, 4 লক্ষ টাকা মোহরানা, 4,10,000 টাকা দিতে হবে। সে নিয়ে আসছে আসামি পক্ষ 1 লক্ষ টাকা। তাহলে আমি কি বলবো, আমাকে একবারে দিতে হবে, না হলে নিবো না? 1 লক্ষ টাকা নিলাম, বাকি 3 লক্ষ টাকা 3-4 ডেটে দিবে, সমস্যা কি? ও এটা এ- আচ্ছা, এ- ঠিক আছে। এটা কোনো আইনের বিষয় না, এটা হচ্ছে দুই পক্ষ কথা বলে মানিয়ে নেওয়া। বুঝতে ও পারলাম? আপোষের বিষয়, আপোষ কোনো আইন মানে না, এটা ফ্লেক্সিবল ও বিষয়। ঠিক আছে, বুঝলেন? ওকে, ওকে স্যার। আচ্ছা, তাহলে আপনি প্র্যাকটিক্যাল জিনিস তো শিখে গেলেন। জি স্যার। আচ্ছা। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আচ্ছা, প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির দ্বারা আদায়কৃত দোষ স্বীকারোক্তি ফৌজদারি মামলায় অপ্রাসঙ্গিক, 24 ধারায় আছে, মনে পড়ছে? 24 ধারায়। পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না, অপ্রাসঙ্গিক। সিআরপিসি 161 ধারায় যে জবানবন্দি নেওয়া হয়, এটা সাক্ষীর জবানবন্দি হোক বা কোন আসামির জবানবন্দি হোক, 25 ধারায় অপ্রাসঙ্গিক। আসামি পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত দোষ স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না, অপ্রাসঙ্গিক। 26 ধারা। বললি। স্বীকারোক্তি হ্যাঁ। হোক বা এই, না হোক, হ্যাঁ, বন্ধ অভিযোগের এটা। স্বীকারোক্তি হোক বা না হোক, অভিযোগের সাথে সম্পর্কযুক্ত কোনো আলামতের বিষয়ে তথ্য প্রদান করলে, আসামি বলল যে হ্যাঁ আমি চুরি করেছি, কার কাছে বলছে? পুলিশের কাছে। এবং বলে ঠিক আছে, চোরাই মাল কোথায় আছে বল। সে বলল যে ওই জায়গায় রাখা আছে। তো একজনের বাড়ির ঠিকানা বললো, ওই বাড়িতে গিয়ে সেই চোরাই মাল পাওয়া গেল। মনে করেন গরু চুরি করেছে, গরু তার আত্মীয়র বাসায় রেখে আসছে, তো আত্মীয়র বাসার ঠিকানা দিল যে গরু পাওয়া গেল। তাহলে সে তথ্য অনুযায়ী তা পাওয়া গেল, অর্থাৎ আলামত উদ্ধার হলে তার সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে, তার মানে এটা প্রাসঙ্গিক। কিন্তু এইটা স্বীকারোক্তি হোক আর না হোক, এটা প্রাসঙ্গিক হবে। এটা তো স্বীকারোক্তি হবে না, কারণ পুলিশের কাছে যেহেতু স্বীকারোক্তি। কিন্তু একই কথা পরে যদি আবার ম্যাজিস্ট্রেটের কাছে বলে, তখন আবার সেটা কি হয়ে যাবে, স্বীকারোক্তি হয়ে যাবে, ঠিক আছে? জি প্রলোভন, স্যার। ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির দ্বারা যদি স্বীকারোক্তি নেই, তাহলে 24 ধারা সেটা অপ্রাসঙ্গিক, কিন্তু 28 ধারা তার ব্যতিক্রম। 24 ধারা ব্যতিক্রম, 28 ধারা কি? এই যে ধারণাগুলো অপসারণের পর প্রদত্ত দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক, মানে
এক পক্ষ দাবি করছে যে সে প্রলোভন ভীতি বা প্রতিশ্রুতি ছাড়াই দোষ স্বীকারোক্তি দিয়েছে, কিন্তু আসামি বলছে না স্যার, আমাকে ভয় দেখিয়েছে বা আমাকে ভুল বুঝিয়েছে যে আপনি দোষ স্বীকার করে নেন, আপনার কোনো সাজা হবে না, একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। তো এই কারণে আমি দোষ স্বীকার করেছিলাম, আমি আসলে কোনো অপরাধ করিনি ওর অনার। হ্যাঁ, এই কথা যখন বলবে তাহলে দুই পক্ষ দুইটা দাবি করছে, তখন প্রসিকিউশন পক্ষ যদি প্রমাণ করতে পারে যে প্রপারলি কি কি করা হয়েছে, 164 ধারা জবানবন্দি নেওয়া হয়েছে, আচ্ছা 164 ধারার জবানবন্দি দেওয়ার পরে সেটা আবার প্রত্যাহারের দরখাস্ত দিতে পারে আসামি পক্ষ, যে প্রপার দরখাস্ত দিয়ে বললো যে এই দোষ স্বীকার আমি ভয়ের ভিত্তিতে করেছি, এই যে 28 ধারার বিধান এগুলো নিয়ে আসছে, যে আমাকে পুলিশ ভয় দেখিয়েছে বা ম্যাজিস্ট্রেট আমাকে ভয় দেখেছে, এরকম কথাবার্তা বলবে। সেক্ষেত্রে এটা যে প্রতিশ্রুতি, প্রলোভন বা ভীতি প্রদর্শনের মাধ্যমে নেওয়া হয়নি বা অপসরণ যে ধারণাটা, এটা কে প্রমাণ করবে, কে বলতে পারে? জি স্যার। এটা প্রমাণের দায়িত্ব কার? এই যে অপসরণ করার দায়িত্ব কার? এটা প্রমাণ করবে কি করে যে আসামি ভুল বলছে, আসলে দোষ স্বীকারোক্তি সঠিক হয়েছে? এটা সুজন স্যার ভাই বলেন। মানে ম্যাজিস্ট্রেট বা আদালতের স্যার। আসামি করবে স্যার। আমার কথা বোঝেন। জি বলেন। 164 ধারার জবানবন্দি সঠিক, এটা কে প্রমাণ করবে? আসামি? না, না না, আদালত স্যার বা ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, যিনি নিয়েছে যে ম্যাজিস্ট্রেট। এখানে আদালত বা ম্যাজিস্ট্রেট এখানে করবে। দুইটা কোর্ট, একটা হচ্ছে যিনি জবানবন্দি নিয়েছিলেন, তার মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাই না? এটা একজন। জি জি স্যার। আর আরেকজন কি বিচারিক আদালত, যেখানে বিচার হচ্ছে, জি হ্যাঁ, তাই না? জি। হ্যাঁ। এখন বলেন যে কে নিবে, বিচারিক আদালত না যে 64 ধারা জবানবন্দি লিপিবদ্ধ করেছিল, রেকর্ড করেছিল, সে প্রমাণ করবে? বলেন। না, যে বিচারিক রেকর্ড আদালত। করছে স্যার ও, সরি, স্যার একশো বিচারিক ছেষট্টি আদালত স্যার। ধারায় জবানবন্দি যে রেকর্ড করছে ও স্যার। সুজন ভাই যেটা বলছেন সেটা সঠিক। বিচারিক আদালতে যিনি রেকর্ড করছেন তাকে সাক্ষী হিসেবে মান্য করতে হবে, এসে তিনি করতে হবে। তিনি দাঁড়াবেন। হ্যাঁ, এসে তিনি দাঁড়াবেন, তিনি সাক্ষ্য দিবেন, হ্যাঁ, সেটা জবানবন্দি তো ওই তো দিবেন। আদালতের মাধ্যমে হচ্ছে না স্যার। তো সেটা তো সংশ্লিষ্ট আদালতের আদালতের মাধ্যমে তো মাধ্যমে হচ্ছে হচ্ছে। স্যার। আদালত কোনো কিছু প্রমাণ করে ভাই? আদালতের কি প্রমাণ করার না, দায়িত্ব? না, আদালত শুধু বিচার করে। আদালত কখনো কোনো কিছু প্রমাণ করে না, ঠিক আছে? আদালত কোনো কিছু কখনো প্রমাণ করে না, প্রমাণ করার দায়িত্ব সাক্ষীর, ঠিক আছে? হ্যাঁ, তাহলে একশো চৌষট্টি উনি একশো সাক্ষী হিসাবে ডাক পেলে তবেই এসে প্রমাণ করবে, তাই? হ্যাঁ, 164 ধারায় যিনি জবানবন্দি রেকর্ড করেছেন তিনি তো এই মামলার বিচার করতে পারবেন না, আইনে আছে না? না, উনি মানে সংশ্লিষ্টতা থাকবে না ওনার। হুম। তো যে আদালতে বিচার হচ্ছে ওই আদালত ওনাকে তলব করবে যে আপনি ভাই আমার কলিগ হন যাই হন, এখন রেকর্ড করেছেন, এখন আপনি আসেন যে সঠিক রেকর্ড করেছেন কিনা। কারণ আসামি তো দাবি করছে যে সঠিকভাবে রেকর্ড হয়নি, মানে 164 ধারার প্রসিডিউর, সাক্ষ্য আইনের প্রসিডিউর মানা হয়নি। বুঝেননি? ঝামেলা তো এখানে হয়ে গেল। তাহলে যিনি রেকর্ড করেছেন তিনি এসে এটা রিয়া করবে না? সাক্ষী জি দিবে। সাক্ষী দিবে। মনে করেন যে আপনি কি করেছেন, একটা রেস্টুরেন্টে খেতে গেছেন, এখন কফি খাচ্ছেন, তো কফির টেস্ট ভালো হয়নি, কমপ্লেন করছেন, তো বুঝতে পারছে না ওয়েটার, তখন কি করবে? যে ওই যে কফি তৈরি করছে যে শেফ, তাকে আসতে হবে, তাই না? সে কফির প্রবলেমটা সলভ করে দিবে। 164 ধারা জবানবন্দি যিনি নিয়েছেন তাকে আসতে হবে এটা সলভ করার জন্য। এটা নিয়ে যদি চ্যালেঞ্জ হয়, তিনি আদালতের হ্যাঁ, সাক্ষী হিসাবে দাঁড়াবেন। আসামি পক্ষের আইনজীবী আবার ওই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে আবার জেরাও করতে পারবে, কারণ তিনি এখন ম্যাজিস্ট্রেট না, তিনি একজন সাক্ষী, উইটনেস। আমরা সাক্ষ্য আইনে পড়ি, আমরা ওই 128 118 ধারার পরের দিকে জজ ম্যাজিস্ট্রেট সাক্ষ্য হতে পারবে কিনা এগুলো পড়লাম না? হ্যাঁ, হ্যাঁ, জি স্যার। সেক্ষেত্রে অনুমতি সাপেক্ষে হ্যাঁ, জজ হতে সেক্ষেত্রে পারবে। তার উচ্চ আদালতের অনুমতি নিয়ে আসবে। ওকে। হ্যাঁ, ওকে স্যার। তো এই এই সেন্সটা রাখবেন, এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, লিখিত বা এমসিকিউ এ। দোষ স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবল গোপনীয়তার প্রতিশ্রুতি প্রভৃতির জন্য অপ্রাসঙ্গিক হবে না। মানে কোনোভাবে দোষ স্বীকার করছিল না, এখন ঠিক আছে আপনি দোষ স্বীকার করেন, এটা গোপন রাখা হবে, কোথাও আর বলা হবে না, এটা বললো। অথবা তাকে নার্কোটিক্স বা সামান্য মাদকদ্রব্য শরীরে পুশ করে
তাকে কিছুটা মাতাল করে তার কাছ থেকে তথ্য আদায় করা হলো, বিভিন্ন সিনেমাতে দেখবেন। ঠিক আছে, এটা হচ্ছে 29 ধারা অনুসারে প্রাসঙ্গিক। কারণ এই কিছু দুর্ধর্ষ আসামি তারা কিছু প্রকাশ করতে চায় না, সেক্ষেত্রে এটা একটা টেকনিক। জি যে ব্যক্তি মৃত বা নিখোঁজ ইত্যাদি হয়েছে, মানে যাদেরকে আদালতে নিয়ে আসা যায় না, এ ধরনের 8 প্রকার ব্যক্তি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তার বিবৃতি যে সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক, 8 ক্ষেত্রে প্রাসঙ্গিক। কারণ মৃত ব্যক্তিকে আদালতে সাক্ষী মর্মে তলব করা যায় না। যে ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে, না যার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, তাকে কি করে আনবো, তাই না? তাকেও আনা যায় না। জি তাদের বিবৃতি সেটা মৌখিক হোক বা লিখিত হোক, কোনো কিছু লিখে গিয়েছিল, তার খাতাপত্র আছে বা ডাইং ডিক্লারেশন আছে মৃত ব্যক্তির, সেগুলো প্রাসঙ্গিক। এটা 32 ধারায় 8 প্রকার ব্যক্তি বা 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তার মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন, মরতে মরতে যে কথা বলে গেল, যে তাকে কে মেরেছে, কেন সে মারা যাচ্ছে, মরার কারণ কি, দ্যাট ইজ ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন ঘোষণা। মানে মরা অবস্থায়, মুমূর্ষু অবস্থায় যে ঘোষণা, তো এটা তার কাছে দিক না কেন, এটা প্রাসঙ্গিক হয়ে যাবে। কারণ তার কথাটা খুবই মূল্যবান, এবং ধরে নেওয়া হয় ডাইং ডিক্লারেশনের ধারণাটা 1600 শতকে আসে। তখন ধারণা করা হচ্ছিল যে একটা মানুষ মৃত্যু পথযাত্রী, তাই মৃত্যুসজ্জায় সে কখনো মিথ্যা বলবে না। তার মানে সেটা একটা সঠিক, এবং তার সাক্ষ্যগত একটা ভালো মূল্য আছে। বুঝতে পেরেছেন? রাইট স্যার। কোনো সাক্ষ্যে প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা 33-এ আছে। আগে একটা মামলা হয়েছিল, এই মামলায় কি করেছে সে, অপরাধ করেছে, এবং ওই মামলার তার জেল হয়েছে। একটা মনে করেন চোর, আগে মামলা হয়েছে তার, ওই মামলায় 3 বছরের সাজা হয়েছে, পরে সে আবার চুরি করেছে। তো পরের মামলায় তার আর্গুমেন্টের সময় হোক বা মামলার জেরা জবানবন্দির সময় হোক, আগের মামলার তার যে অপকর্ম হয়েছে এবং অপকর্ম প্রমাণ হয়ে তার যে 3 বছরের সাজা হয়ে যায়, সেটার সার্টিফাইড কপি তুলে নিয়ে এসে, জবেদা নকল তুলে নিয়ে এসে নতুন মামলায় সাবমিট করলে নতুন মামলায় সেটা প্রাসঙ্গিক হবে। তার প্রমাণ করাটা সহজ হবে। এটা কেন? যে চোর, তার চুরি করার স্বভাব আছে, এটা চৌর্যবৃত্তি আছে, যার একবার চুরি করার স্বভাব হয় তার চুরি করার মতো একটা প্রবণতা তৈরি হয়, অনেকটা জুয়া খেলার মতন। মানে কোনো জিনিস যদি চুরি করার সুযোগ আসে সে ছাড়বে না, মানে হাত তার সুরসুর করবে নেওয়ার জন্য। বুঝতে পারলাম? বুঝতে পারলাম কি পারলাম না, কথা বলেন। ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, 3টি শর্ত সাপেক্ষে কি পরবর্তী মামলায় একই পক্ষদের দ্বয়ের বা তাদের সংশ্লিষ্ট স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে হবে পূর্বে উক্ত সাক্ষীকে জেরা করার সুযোগ থাকতে হবে। মানে জেরা না করে সে পলাতক ছিল, ওই সময় জেরা ছাড়া যদি সাজা হয় তাহলে হবে না, জেরা করার সুযোগ থাকতে হবে। মানে সাক্ষী জেরা হলে তো বোঝা যায় যে সাক্ষীর ওয়েট কতটুকু, তাই না? এটা আসলে সঠিক কিনা। জেরা না হলে তো একপাক্ষিক হয়ে গেল, এই খেলার কোনো মূল্য নাই। ফুটবল খেলা, যদি বৃষ্টির কারণে খেলা বানচাল হয়ে যায়, পয়েন্ট ভাগ হয়ে যায়, তাহলে মজা থাকবে? না 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 না। জেরা করা না হলে ওই পরিত্যক্ত ম্যাচের মতন। উভয় মামলায় বিচার্য বিষয় একই ধরনের হতে হবে। তার মানে যৌতুকের মামলা হলে আগেরটাও যৌতুকের হতে হবে, পরেরটাও যৌতুকের হতে হবে। চুরির মামলা হলে আগেরটাও চুরি, পরেরটাও চুরি, অথবা এখানে চুরির সাথে দস্যুতা, এই টাইপের মামলা হতে হবে, তাই না? জি মানচিত্র, চার্ট, নকশা, ডিজিটাল রেকর্ড, এসব রেকর্ডে প্রদর্শিত বিবৃতি, মানে কোনো মানচিত্র বা চার্ট বা নকশায় কোনো কিছু যদি লেখা থাকে, যেমন আমার এই নোটে অনেকগুলো চার্ট আছে না, তো যেইগুলো লেখা আছে সেগুলো হচ্ছে হ্যাঁ বিবৃতি প্রদর্শিত, মানে যেগুলো শো করা আছে। বিচার্য বিষয় সম্পর্কিত হলে সেগুলো অবশ্যই প্রাসঙ্গিক, মানে বিচার্য বিষয়ের রিলেটেড হলে সেটা প্রাসঙ্গিক। আচ্ছা, মনে করেন এটা সাক্ষ্য আইন পড়াচ্ছি আমি, এই বিরতির পরে অবশ্যই চার্টগুলো পড়াবো আজকে, তাই না? মনে রাখার হ্যাঁ কৌশল। এখন ভুল করে সাক্ষ্য আইনের মধ্যে যদি আমার দণ্ডবিধির একটা চার্ট চলে আসে, তাহলে সাক্ষ্য আইনের মধ্যে দণ্ডবিধির চার্ট আসাটা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক, কারণ আইনের সাথে ম্যাচ করছে না, তাই। বুঝতে জি পারলাম? জি জি সরকারের তত্ত্বাধীনে মুদ্রিত, মানে সরকারি প্রেস প্রকাশিত কোনো পুস্তকের বিবৃতি বা আদালতের নজির কি, ওদের ডিএলআর যেগুলো থাকে, কেস রেফারেন্স যেগুলো আমরা দিই, কেস ল, জি এগুলো প্রাসঙ্গিক। আগের মামলার রায়, যেটাকে প্রিসিডেন্ট বলা হয়, নজির, হ্যাঁ 38 ধারায় বলা হচ্ছে। দ্বিতীয় দফায় মোকদ্দমায় বিচারে প্রতিবন্ধকতার জন্য পূর্ববর্তী
রায় বা ডিক্রি আদেশ প্রাসঙ্গিক হবে, এটা 40 ধারায়। এটা আপনারা 40 ধারায় কিসের পাচ্ছেন, রেস জুডিকাটার পাচ্ছেন না, একটা ধারণা। দ্বিতীয় মামলায় হ্যাঁ মানে আগে নিষ্পত্তি হয়েছে, দ্বিতীয় মামলায় প্রতিবন্ধকতা মানে বাধা সৃষ্টি করছে কি, রেস জুডিকাটা। তাহলে রেস জুডিকাটা বা সিপিসিটা দোবারা দোষ নীতিটি প্রতিফলন ঘটেছে সাক্ষ্য আইনের 40 ধারায়। আর সিপিসির কত ধারায়? তাহলে আমি যেটা বলছিলাম, রেস জুডিকাটা বা দোবারা দোষ নীতির প্রতিফলন ঘটেছে সাক্ষ্য আইনের 40 ধারা। আর সিপিসির কত সিপিসির ধারা? 11 সিআরপিসির সিআরপিসির স্যার সিআরপিসির হ্যাঁ মনে আসতেছে না, দাঁড়ান। সিআরপিসির আসলে একটা পুরুষ কয়টা বিয়ে করতে পারে সর্বোচ্চ? 4টা। 4টা। হ্যাঁ, তাহলে 403। জি 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 স্যার। আপনাকে এটাকে খুব মজা করে বলেছিলেন এটা। এটা তো ভুলে 400। যাওয়ার কথা না। জি স্যার, তাহলে যদি হঠাৎ করে একটা একটা মুসলমান পুরুষ 4টা বিয়ে করে, তাহলে তারা পরস্পর কি হলো, 403। জি আর জি 4টা স্যার। সতীন হয়ে গেলে এরপরে আর বিয়ে করা সম্ভব না। তাহলে 403-এ ডাবল জিও পার্টি, এরপরে আর মামলা করা যাবে না। না। ঠিক আছে, এই সেন্সে মনে রাখতে হবে। এটা আমার এই আবিষ্কার। ডাবল জিও পার্টি ইংরেজির ক্ষেত্রে খুব ভালো মনে আছে স্যার, কিন্তু এই হঠাৎ করে বাংলা মানে মাথায় আসেনি। এইভাবে কানেকশন তৈরি করতে হবে একটা আরেকটা আইনের মধ্যে, বুঝতে পেরেছেন? আইনের সাথে। জি স্যার। জি বিশারদের অভিমত বা এক্সপার্ট ওপিনিয়ন, যেটা তৃতীয় পক্ষের মতামত বা ওপিনিয়ন অফ থার্ড পার্টি, মানে এরা নিরপেক্ষ ব্যক্তি, তাই না? এক্সপার্ট কি বাদীর লোক না আসামির লোক? না, নিরপেক্ষ স্যার। নিরপেক্ষ, তার মানে এটা তৃতীয় পক্ষ, তাই না? জি প্রাসঙ্গিক জি হবে 45 ধারায়। ঠিক আছে, জি এই এক্সপার্ট ওপিনিয়ন কারা দেয়? বিদেশি আইনের ক্ষেত্রে বিদেশি আইন যে পড়তে পারে, বুঝতে পারে, ওই বিষয়ে যার পড়াশোনা আছে সে। বিজ্ঞান বিষয়ে কোনো কিছু যদি ঝামেলা তৈরি হয়, আদালত তার বিজ্ঞান পড়ে নেই, ল পড়ে আদালতে এসেছেন, তাই না? জি জি আর জি স্যার। আমি যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এসএসসি এইচএসসি পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত, কিন্তু বিজ্ঞান ভালোভাবে জানতে হলে কতটুকু যথেষ্ট? না না। চারুকলা, হস্তলিপি, টপিক থাকে। চারুকলা বিষয়ে, হস্তলিপি বিষয়ে, হস্তলিপি মানে হাতের লেখা, হ্যান্ড রাইটিং এক্সপার্ট লাগে। আঙ্গুলের ছাপ, আঙ্গুলের ছাপ মানে থাম ইমপ্রেশন। আর আরেকটা আছে হচ্ছে হাতের ছাপ, হাতের ছাপ হচ্ছে প্লাম ইমপ্রেশন মানে তালুর ছাপ। পুরো হাতের 5টা আঙ্গুল এবং তালুর ছাপকে বলে প্লাম ইমপ্রেশন, প্লাম। হ্যাঁ। আর আঙ্গুলের ছাপ বলতে এই যে এই আঙ্গুল বা এই আঙ্গুলের একক আঙ্গুলের ছাপ, থাম্বনেল। ফিঙ্গার হ্যাঁ, থাম্বনেল বা ফিঙ্গার। ফিঙ্গার প্রিন্ট যেটা, হ্যাঁ। ও হ্যাঁ। জি তো ফরেনসিক সাক্ষ্য, ফরেনসিক বলতে যেমন রক্ত সহ অন্যান্য, চুল, এগুলো। ডিজিটাল রেকর্ড, আমরা ডিজিটাল রেকর্ড তো পড়লাম, তাই না? 3 ধারার জি মধ্যে সংজ্ঞা ইত্যাদি বিষয়ে অভিমত গ্রহণ করা যাবে। এগুলো আদালত নিজে থেকে যদি বোধগম্য হন তাহলে ভালো, আর না হলে এক্সপার্টের ওপিনিয়ন নিতে হবে তাকে, আহ, তাই না? জি স্যার। মুক্তারুল ভাই বলেন। আপনার লাইনে আসতে যদি 10 সেকেন্ড লাগাই দেন তাহলে কি করে হবে? ফিজিক্যাল ফরেনসিক সাক্ষ্য বিষয়ে বিশারদের অভিমত, ওপিনিয়ন অফ এক্সপার্ট প্রাসঙ্গিক হবে, এটা 45 এতে বলা হচ্ছে, মানে ফিজিক্যাল ফরেনসিক। দেওয়ানি মোকদ্দমায় কথিত আচরণ প্রমাণের জন্য চরিত্র অপ্রাসঙ্গিক। ঠিক আছে, চরিত্র বিষয়ে দেওয়ানি মামলায় কথা বলা যায় না। স্যার, না। এই হস্তলিপি এবং আঙ্গুলের ছাপ নিয়ে তো 47 ধারাতে বলা আছে স্যার। এই একই বিষয় কি হবে, সে মানে সেক্ষেত্রেও কি হস্তলিপি আঙ্গুলের ছাপ 47 ধারা? হস্তলিপি 47 ধারা। আঙ্গুলের আঙ্গুলের ছাপ, হ্যাঁ। এখানে বিশারদের যে অভিমত, এক্সপার্ট ওপিনিয়ন, হ্যাঁ, সেটা প্রাসঙ্গিক হবে। এখন ওখানে স্পেশালি হস্তলিপির ছাপটা প্রমাণ করার পদ্ধতি বলা আছে ওখানে 47-এ। কিভাবে প্রমাণ করবে, কিভাবে একজনের হাতের লেখা আরেকজনের হাতের লেখার সাথে মিলিয়ে, মানে আগে যে লেখা চিনে
যে দেখেছে তার সাথে মিলে 47 হচ্ছে প্রমাণের পদ্ধতি, আর এখানে 45 হচ্ছে প্রাসঙ্গিক হবে, এটা বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, মুর্তজা আপু বলেন। মুর্তজা আপু লাইন অন করেন, মাইক অন করেন দ্রুত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ক্লাসের শেষে কথা বলার সুযোগ দিব, ক্লাসের মাঝখানে যাদের লাইনে সমস্যা, দ্রুত আসতে পারেন না, তারা কথা বলার দরকার নাই। যেমন মুর্তজা বেগম লাইনে আছেন কিন্তু কথা শোনা যাচ্ছে না, কথা বলেন, জোরে স্যার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এখন তো শোনা যায়, আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ও ফরেনসিক স্বাক্ষরটা একটু বুঝি নাই, ওটা একটু বলবেন কি? ফরেনসিক সাক্ষ্য হচ্ছে ডাক্তারেরা পোস্টমর্টমের পর যেগুলো সাক্ষ্য পায়, রক্ত পরীক্ষা করা, ঠিক আছে, শরীরের কোনো কিছু পরীক্ষা করা, রক্ত, চামড়া, ঠিক আছে, শরীরের কোনো অংশ, কোনো স্কিন, মাংস, এগুলো টেস্ট করে। বুঝতে পেরেছেন? জি বুঝতে স্যার। পেরেছেন? থ্যাংক ইউ স্যার। ফরেনসিক ডিপার্টমেন্ট থাকে, জি স্যার। ডাক্তারেরা এগুলা করে। কখনো ইয়া দেখেছেন, ওই যে ক্রাইম পেট্রোল দেখেছেন, জি স্যার। তারপরে ক্যাম্পে। সিআইডি দেখেছেন, জি স্যার। ভারতের সিআইডি। জি স্যার। জি স্যার। ভারতের সিআইডিতে ডাক্তার সালুখে একজন আছে না, হ্যাঁ। ডাক্তার সালুখে আর ডাক্তার তারিকা, এনারা হচ্ছেন ফরেনসিক এক্সপার্ট। তারা দেখবেন যে মৃত লাশের এটা ওটা পরীক্ষা করে। বুঝতে পারলাম এবার? জি স্যার। জি স্যার। আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 45-এ বলা আছে যে ওই যে এখানে আঙ্গুলের চাপ বলতে তো স্যার এটা ফিজিক্যালি বোঝায়। এখন আমি এটা কোনটা 45-এ আছে না 45 এতে আছে এটা বুঝবো কিভাবে স্যার? আঙ্গুলের ছাপ তো স্যার ফিজিক্যাল না। না, আঙ্গুলের ছাপ নিচ্ছি আমি, তো রক্ত নিচ্ছে না, তার তার স্কিন কেটে নিচ্ছে না। আঙ্গুলের ছাপ নিতে, ও স্যার। আঙ্গুলের ছাপ নিতে আমি কি ওই একটা কালি ভরিয়ে আমি ছাপ নিয়ে নিলেই তো হয়ে যাচ্ছে। আমরা অ্যাডভোকেটরা তো নিই, যারা স্বাক্ষর জানে না তাদের, দ্যাট ইজ আঙ্গুলের ছাপ, টিপসই। টিপসই। বুঝলেন এবার? জি স্যার। ওকে স্যার, ক্লিয়ার। এটা ফরেনসিক না। পুলার চাপকে তো টিপসই বলা হয়। হ্যাঁ হ্যাঁ, আঙ্গুলের ছাপ মানে টিপসই। ফৌজদারি মামলায় বা পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক, যেমন একটা ভালো চরিত্রের অধিকারী কোনো জীবনে অপরাধ করেনি, হঠাৎ তার বিরুদ্ধে মামলা হচ্ছে, তখন এটা বলা যেতে পারেনি ভালো মানুষ, ইনি এই অপরাধটা করেননি, এটা ডিফেন্স চাইতেই পারে আসামি পক্ষ। ফৌজদারি মোকদ্দমায় ব্যক্তির চরিত্র ক্ষতিপূরণের পরিমাণকে, দেওয়ানি মামলায় ক্ষতিপূরণের পরিমাণকে প্রভাবিত করলে চরিত্র বিষয়ে সাক্ষ্যদান প্রাসঙ্গিক হবে, এটা 55 ধারায়। মনে করেন স্বামী স্ত্রীকে তালাক দিতে চাচ্ছে, কিন্তু স্ত্রী তালাক গ্রহণ করতে চান না, এবং তিনি চ্যালেঞ্জ করছেন যে আমাকে তালাক দেওয়ার মতো কোনো গ্রাউন্ড নাই। এখন তো তালাক কারণ ছাড়াই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ। তালাক দিতে হলে তালাকের নির্দিষ্ট কারণ আছে, যে এই কারণে তালাক দেওয়া যায়, নাহলে তালাক দেওয়ার বিধান নাই। এখন নেই। তালাকের নোটিশ দিল স্বামী, স্ত্রী এসে যদি চ্যালেঞ্জ করে যে এই তালাক উনি দিতে পারেন না, উনি প্রমাণ করুক যে তালাক দেওয়ার মতো আমি কাজ করেছি। এখন কি লিখে দেয়, বনিবনা হয়নি। বনিবনা হয়নি এটা কোনো শব্দই না, এটার মধ্যে অনেক জড়তা আছে। এখন রাইট। আদালতে এসে স্বামী বলল যে আমার স্ত্রীর চরিত্র ভালো না, সে পরকীয়ায় জড়িত। এখন এই কথা যদি বলে, এখন এই চরিত্র নিয়ে কিন্তু সাক্ষ্য দেওয়া যাবে, কারণ এটাই কি প্রাসঙ্গিক বিষয় নিয়ে, এটাই হচ্ছে বিচার্য বিষয় হয়ে যাবে। বুঝতে পারেননি? জি। জি জি স্যার। স্যার। আবার যদি তাদের মামলায় শেষ পর্যন্ত আর সংসার না হয়, তাহলে মোহরানা, খরপোশ এগুলো আদায় হবে, এবং মামলা চলাকালীন ক্ষতিপূরণও যদি কস্ট নির্ধারণ করতে হয়, তাহলে কস্ট স্ত্রী যদি সচ্চরিত্র অধিকারী হয়, তাকে যে দুশ্চরিত্র বলে অপবাদ দিল, এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে স্বামীকে, এবং পরিমাণ বেড়ে যেতে ও। পারে। আচ্ছা, যে সকল বিষয় বিচারকের দৃষ্টিগোচরে নিবার যোগ্য, তা প্রমাণ করা নিষ্প্রয়োজন। কত ধারা আছে? 56, মানে আদালত যেটা নিজে নিজেই জানে। সপ্তাহে 7 দিন, আদালত জানে না 7 দিন? জি। জানে। তো জান। 56 ধারায়
এটা বলা আছে। এবং যে সকল বিষয় আদালত অবশ্যই গোচরে নেবেন সেটা 11টি, 13টা লিস্ট আছে, 2টা বাতিল, এটা 57 ধারায় আছে। তার মানে জি 56 ধারায় জুডিশিয়াল। আইনটা বলছে আর 57 ধারায় সেগুলোর উদাহরণ দিয়ে দিচ্ছে, তাই না? জি 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 রাইট। স্বীকৃত বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই, ইংরেজি হচ্ছে ফ্যাক্ট অ্যাডমিটেড নিড নট বি প্রুভড, 58 ধারার বিষয়। আচ্ছা, আরেকটা বিষয়, যেমন আদালত যেটা দৃষ্টিগোচরে নিবে, যেটা জুডিশিয়াল নোটিশ, সেটাও কিন্তু নিড নট বি প্রুভ, নিষ্প্রয়োজন। তাহলে প্রমাণ করার দরকার হয় না অনেক কয়টা বিষয়, যেটা স্বীকার করে নিয়েছে অপরপক্ষ সেটা প্রমাণ করার দরকার নাই, যেটা আদালত নিজে থেকে দৃষ্টিগোচরে নেবেন সেটা প্রমাণ করার দরকার নেই। ঠিক আছে? জি আচ্ছা। দলিলের লিখিত বিষয়বস্তু ব্যতীত সকল ক্ষেত্রে মৌখিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে হবে, মানে দলিলের ভিতরে কি লেখা আছে সেটা দলিল দিয়ে প্রমাণ করতে হবে, এছাড়া সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। 59, মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, যে যা দেখেছে, যে যা শুনেছে, যে যা, তাই সে সরাসরি আদালতে এসে বলবে। রহিম দেখেছে, রহিমই বলবে। রহিম রহিমের ভাই করিমকে বলেছে, করিম এসে আদালতে বলছে, স্যার আমার ভাই আমাকে বলেছে, আমার ভাইয়ের কাছ থেকে শুনে আমি আদালতে সাক্ষী দিতে এসেছি। তাহলে সেই সাক্ষীটার ভ্যালু কমে যাবে। বুঝতে পেরেছেন? তার মানে জি ওরাল এভিডেন্স মাস্ট আচ্ছা, বি ডিরেক্ট, এই লাইনটা দিয়ে ব্যাখ্যা করতে আসতে পারে আচ্ছা, লিখিততে। direct। এই লাইনটা দিয়ে প্রশ্ন আসতে পারে নিচের কোন বাক্যটি সঠিক, 60 ধারা। বা প্রশ্ন আসতে পারে ওরাল ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, কত ধারার বিষয়বস্তু, ধারা 60। হ্যাঁ। তাই দাঁড়ান। আশেপাশে বাচ্চা থাকলে লাইনে আসবেন না, ঠিক আছে? বাচ্চাদের স্বাধীনতা নষ্ট করার দরকার নাই, বাচ্চার সাথে মজা করেন, সমস্যা নেই আমার। দলিলের বিষয়বস্তু সেটা প্রাথমিক বা মূল, মাধ্যমিক বা গৌণ সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা যেতে পারে। তার মানে দলিলের বিষয়বস্তু এটা সরাসরি দলিল মূলটা দিয়েও হবে। এখন মূলটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে মাধ্যমিক মানে সেটার নকল দিয়েও হবে। ঠিক আছে? সার্টিফাইড কপি। তাহলে সেক্ষেত্রে দলিল দুই প্রকার, প্রাইমারি, সেকেন্ডারি, 61তে আছে। এখন প্রাইমারি এভিডেন্স, প্রাথমিক সাক্ষ্য, সংশ্লিষ্ট আসল মূল দলিলটি দাখিল করলেই সেটা প্রাথমিক ধরা হবে, এবং মূলটা না পাওয়া গেলে মাধ্যমিক সাক্ষ্য আসবে। মাধ্যমিক সাক্ষ্য কি? সার্টিফাইড কপি বা নকল, জাবেদা নকল, সহি মহির্ভূত নকল, একই কথা, 63 ধারায় আছে। মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে সংগৃহীত দলিল, ফটোকপি করা বা টাইপ করা হয়েছে। মনে করেন যে আমি একটা জিনিস টাইপ করা হয়েছে, আমি প্রিন্ট করলাম, 2 কপি প্রিন্ট করলাম, তাহলে সেম সেম কপি বের হবে নাকি জিনিস? তাহলে প্রিন্টের একটা স্যার। যন্ত্র, যান্ত্রিক উপায় আসলো, ক্যামেরা দিয়ে ছবি তুললাম, এটাও যান্ত্রিক যন্ত্র, ক্যামেরা, যান্ত্রিক উপায়ে। বা আমি একটা ছাপ ব্যবহার করলাম, ছাপ দিলাম, যেমন আমরা অ্যাডভোকেট সিল ব্যবহার করি না? জি তো সিল এটা হ্যাঁ। কিন্তু একটা যন্ত্র, আমি যদি একটা সিল এক জায়গায় প্রপারলি লাগাই তাহলে ওই লিখা আসবে আমার নাম, আবার পাশে যদি আবার লাগাই অন্য একটা পাতাতে লাগাই তাও একই লিখাই আসবে। তাহলে একই রকমের যেহেতু আসবে, হুবহু আসবে না। এখন যদি আমি চাপ কম বেশি দিই সেক্ষেত্রে হয়তো বা একটু হালকা গাঢ় আসবে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু জিনিসটা কি হবে, লিখা তো ভিন্ন, চেঞ্জ হয়ে যাবে না, তাই না? আমার ছেলে না। ব্যবহার করি অ্যাডভোকেট, মানে ব্যবহার করি মোহাম্মদ শহীদুল ইসলাম, অ্যাডভোকেট, জাজকোট রাজশাহী, ইংরেজিতে। আনিসে মোবাইল নম্বর, মোবাইল নম্বরে আগে লিখে সেল, সেল দিয়ে 01722619409। তো আমি যতবার সেল ব্যবহার করবো ততবার এইগুলি লেখাই তো আসবে, ভিন্ন আসবে কি? না না। আর এটা যান্ত্রিক উপায়ে করা হচ্ছে, কারণ ওই যে সিলটা আমার কি যন্ত্র, সেটা অটোমেটিক হোক আর ওই আপনার অটোমেটিক ছাড়া হোক, আগের নিয়ম যে, এখন তো সব পকেট সিল ব্যবহার করি আমরা, কালি সহ থাকে। এরূপ নকলের সাথে মিলিয়ে নেওয়ার অন্যান্য নকল, মানে যতবার দিচ্ছি একই জিনিসই আসবে, এটাই নকল। মূল দলিল হতে প্রস্তুত করা বা মিলিয়ে নেওয়া নকল। এখন যদি মনে করেন যে আপনার বন্ধুর খাতা দেখে আপনি একটা রচনা লিখে নিলেন, বন্ধু স্কুলে গিয়েছিল, টিচার একটা রচনা লিখে দিয়েছে বোর্ডে, সেটা লিখে নিয়েছেন, এখন আপনি স্কুলে যাননি, বন্ধুর খাতা থেকে তুলে নিলেন, মানে মিলিয়ে মিলিয়ে লিখে লিখে তুলে নিচ্ছেন, তাই না? অনেকে আবার খুব হ্যাঁ। এক্সপার্ট, পরীক্ষার হলে যে সামনে কে বসে আছে তল চোখে ভাবে তাকায় তাকায়, সে কি লিখছে, ওই দিকে চোখ আর এই দিকে লিখা, মানে লিখা নিজের খাতার দিকে তাকানোর দরকার নাই, ওই দিকে তাকায় আছে। বুঝতে পারেনি? এটাও কিন্তু নকল মিলিয়ে এক্সপার্ট। লিখা, যদিও নকল। কোন দলিলের প্রতিলিপি, যেটা কাউন্টার পার্ট, সেটাও কি নকল। যে সকল, এবং সেটা কি মাধ্যমিক সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স, যে সকল ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যেতে পারে, 7টি ক্ষেত্রে মূল দলিল না দিয়ে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে। 65 ধারার বক্তব্য, 7টি ক্ষেত্রে মনে রাখবেন, এই 7টি অবশ্য চার্টে দিয়ে দিয়েছি আমি।
ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা, অ্যাডমিসিবিলিটি অফ ডিজিটাল রেকর্ডস, কত ধারা বিষয়বস্তু? 65 বি। আর আপনার 65 বি। মূল দলিল পেশের জন্য নোটিশের নিয়মাবলী, মূল দলিল একজনের কাছে আছে, সে নিয়ে আসছে না, বাদী বলল স্যার আমার কাছে তো নাই, এইটা 5 নম্বর বিবাদীর কাছে আছে, নোটিশ দেন তাকে। তখন নোটিশ দেওয়া হলো, তাও সে নিয়ে আসছে না, হ্যাঁ, তখন সেটা ভিন্ন বিষয়। তো নোটিশ দেওয়ার নিয়ম কি, সেটা বলা আছে 66 ধারায়। আর যখন নোটিশ নিষ্প্রয়োজন, 6টি ক্ষেত্রে নোটিশ দেওয়ার দরকার নাই। কখন? যখন ওই 3 নম্বর যে বিবাদী সে আদালতে উপস্থিত হয়েছে, লিখিত জবাব দিয়েছে, সে তো শুনতেই পাচ্ছে যে এই দলিলটা দরকার, তাকে আদালত বলবে, মুখে মুখে বলবে যে দেন, আপনি দলিলটা দেন, যদি থাকে। বলবে না তাহলে নোটিশ দিয়ে ডাকার দরকার আছে আর? না। না। আপনার মুখের সামনে যদি একটা মানুষ থাকে, তাকে তো মুখে কথা বলবেন, মোবাইল ফোনে কল দেওয়ার দরকার আছে তাকে? না। না স্যার। তো ব্যাপারটা এরকম হলো। স্বীকৃত প্রমাণিত স্বাক্ষর, লিখা বা সিলের সাথে তুলনা করে যে কোনো স্বাক্ষর, লিখা বা সিল প্রমাণ করতে হবে। কততে? 73 আছে। এটার অর্থ কি? 73। যেমন মনে করেন আমার সিনিয়রের নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, হ্যাঁ, অ্যাডভোকেট, জাসকোট, রাজশাহী, মোবাইল নাম্বার। তো এখানে মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম, দুইটা সিল পাশাপাশি লাগালে, এবং ওনার সিলটা থেকেই আমার সিলটা যদি তৈরি করা, মানে দেখে দেখে, যে আমি বললাম অনুরূপ সিল তৈরি করে দেন সিনিয়রের মতন। তো যখন সিল তৈরি করি, তো অনেক সময় মানে আপনি যদি ভালোভাবে লক্ষ্য না করেন, তাহলে দুইটা একই হ্যাঁ সিল মনে হবে, বুঝতে হ্যাঁ পেরেছেন? হ্যাঁ তো এখন হ্যাঁ স্যার। দুইটা সিল, এটা শফিকুল ইসলামের সিল না মোহাম্মদ শহীদুল ইসলামের সিল, এটা বোঝার জন্য মিলিয়ে নিতে হবে পাশাপাশি। মিললে ম্যাচ করলো, না মিললে মিললো না, বুঝেননি? তাহলে এটা তো জি। দুইটা সিল পাশাপাশি লাগিয়ে দেখতে হবে যে হ্যাঁ, এটা দুইজন একই সিল কিনা, একই একই ব্যক্তির কিনা। এটা হচ্ছে মিলিয়ে নেওয়া, মানে ম্যাচ করছে কিনা। অনেক সময় ওড়না আর ওই পোশাক যেমন ম্যাচিং করে নাই, এই ওড়না ম্যাচিং করার আলাদা দোকানই থাকে, ম্যাচিং সেন্টার দোকানের নাম, তাই না আপু? সাহেব বাজার। তো এখানে প্রতিটা পার্ট ম্যাচিং না করলে ভালো লাগে না, হিজাব থেকে শুরু করে ওড়না, জামা, হ্যাঁ, সালোয়ার কামিজ, সবকিছু, ইভেন হাতের অর্নামেন্ট, ঘড়ি, তারপরে শু, তাহলে ভালো লাগবে। তো এইটা ম্যাচিং করলে প্রমাণ হলো যে হ্যাঁ এটা ঠিক আছে, আর ম্যাচিং না করলে না। এখন আপনি দোকানে কিনতে গেলেন ওড়না, হ্যাঁ, 3 পিসের সাথে ওড়না থাকে, ঠিক আছে, 3 পিস কিনতে যাচ্ছেন, এখন একটা ওড়না মিসিং, দোকানদার চালাকি করে অন্য একটা কেনা ওড়না যুক্ত করে দিয়েছে। যারা মহিলা ভালো চেনে বলবে যে এটা তো এই 3 পিসের সাথে না, তার মানে মিলছে না। তার মানে এখানে প্রমাণিত হলো না, ওই স্বাক্ষর কোনো মূল্য থাকবে না। এখন এক পক্ষ দাবি করবে দোকানদার যে না এই 3 পিসেরই অন্য এটা, কিন্তু যারা চিনে তারা বলবে যে না এটা না, মিলছে না, প্রিন্ট মিলছে না, কালার কম্বিনেশন মিলছে না। আর ওরা বলবে যে না এটা কন্ট্রাস্ট কালার, কন্ট্রাস্ট মানে কি, বিপরীত কালার। তো কন্ট্রাস্ট কালারও জি। মহিলারা জানে কোন কালারের কন্ট্রাস্ট কি। তো জি স্যার। ওই আপনার ভাবির সাথে শপিং করতে করতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে আর কি। আর যেহেতু জি আমি স্যার। গ্রাফিক ডিজাইন জানি, কালার কন্ট্রাস্ট সম্পর্কে ভালো ধারণা আছে, এবং আমার যে ভিডিওর থাম্বনেল আমি নিজেই তৈরি করি ফটোশপে, জি। এবং কিছু কিছু ক্ষেত্রে এআই এর টাচ দিই, কিছু এআইও ব্যবহার করি। সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট 74 ধারায় এখানে লিস্ট দেওয়া আছে, আর এখানে বলা আছে কোন কোনটা বলা হবে, আর বেসরকারি দলিল কোনটা, সেটা যেটা সরকারি দলিল না। 74-এ সরকারি, 75-এ বেসরকারি, সরকারি। ঠিক আছে? জি স্যার। এই 74-75 নিয়ে চার্ট আছে, সেখানে আরো ভালোভাবে বোঝানো আছে, ফাউন্ডেশন নোটে যেটা আছে সেটা। জাবেদা নকলের বিশুদ্ধতা প্রমাণের অনুমান, শুরু হয়ে গেল কি, প্রিজাম্পশন শুরু অনুমান হয়ে গেল, প্রিজাম্পশন শুরু হয়ে গেল। প্রেজেন্টেশন। তাহলে এটা 79 থেকে প্রিজাম্পশন শুরু, এটা মনে রাখবেন যে 79 থেকে প্রিজাম্পশন শুরু। তাহলে এখান থেকেও আপনার হেল্প হবে। প্রশ্ন আসলো যে প্রিজাম্পশন সম্পর্কে, তো আমার চার্টে উপরের দিকে শ্যাল প্রিজম, মাঝে মে প্রিজম, তাই না? তো এখানে প্রথম হ্যাঁ দিকের সেকশনগুলো থেকে আসছে, যেমন 79, 80, 81, এগুলো যদি আসে তাহলে শ্যাল প্রিজম বুঝে নিলেন, এবং মাঝের থেকে আসলে মে প্রিজম হতে পারে, তাই না? এই থেকেও কিন্তু সঠিক উত্তর দেওয়া সম্ভব।
তাহলে জি এটা শেল স্যার। প্রিজম। সার্টিফাইড কপি হলে আদালত ধরে নেবে এটা সঠিক। যদি অপরপক্ষ যদি প্রমাণ করে যে না, এটা সার্টিফাইড কপি নেওয়া হয়েছে কিন্তু ভুল জায়গায় থেকে, এটা আসলে কি জালিয়াতি করেছে, তো আদালতে সিল নকল করে কেউ কি করতে পারে? সার্টিফাইড কপি নকল করতে পারে না। ব্যাপারে জি পসিবল। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত গেজেট সম্পর্কে অনুমান, শ্যাল প্রিজুম। আইন ও আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান, যেমন ডিএলআর, এআইআর, যেটা কেস ল, এগুলাও শ্যাল প্রিজুম অ্যাজ জেনিউন। 74-এ, 84 কত ধারে আছে এটাও মনে রাখতে হবে, খুব জ্বালা। পাওয়ার অফ অ্যাটর্নি যেটা আমোক্তারনামা, এটাও শ্যাল প্রিজুম। ডিজিটাল মাধ্যমে সম্পাদিত চুক্তি, ডিজিটাল মাধ্যমে সম্পাদিত চুক্তি কি? আপনাদের সাথে আমার যে চুক্তি, আমি একটা কি দিয়ে দিচ্ছি, আমার সাথে কেউ যোগাযোগ করলে আমি একটা লিফলেট দিয়ে দিই না আমার কোর্সের, হ্যাঁ যে এই কোর্সে সব ইনফরমেশন থাকে, কত তারিখ থেকে শুরু হবে কোর্সের নাম, কত টাকা ফি, নোট আলাদা নিলে কত ফি। এটা কি একটা ডিজিটাল মাধ্যমে চুক্তি? আমি একটা লিফলেট পাঠিয়ে দিচ্ছি, মানে আমি প্রস্তাবনা দিচ্ছি, আপনি যদি রাজি থাকেন টাকা পাঠান, আমি আপনাকে অ্যাড করে কি নিব, ক্লাস নিব এবং নোট পাঠাবো। এটাও কিন্তু একটা ডিজিটাল মাধ্যমে চুক্তি, যেটা আপনাদেরকে সেন্ড করছি আমি। অথবা কেউ আমাকে হোয়াটসঅ্যাপে বললো স্যার আপনার কাছে আমি কি নিতে চাই, অ্যাডমিশন নিতে চাই, ফি কত, আমি টেক্সট করে পাঠালাম, ফি হচ্ছে 2000 টাকা মানে ফাইনাল টাচ ব্যাচের, বা এমসিকিউ ফাইনাল টাচ ব্যাচের ফি হচ্ছে 2000 টাকা নোট সহ। তাহলে আমি টেক্সট মেসেজ করলাম, তার মানে এটা এগ্রিমেন্ট না? আমাকে তিনি টাকা দিলে আমি তাকে পড়াবো, নোট দিব, এটা একটা ডিজিটাল মাধ্যমে এগ্রিমেন্ট, কারণ হোয়াটসঅ্যাপে কথাবার্তা হচ্ছে। বুঝতে পেরেছেন? এটাও কিন্তু এগ্রিমেন্ট। একটা প্রস্তাব দেওয়া হচ্ছে, আরেকজন প্রস্তাব অ্যাকসেপ্ট করছে, বিনিময় হচ্ছে, কন্ট্রাক্ট, এবং সেটা ডিজিটাল মাধ্যমে হচ্ছে। এটা কি প্রিন্ট করে আমি কোনো কিছু পাঠিয়েছি তার কাছে, কন্ট্রাক্ট পত্র, না। না এবং তিনি সেটা সাইন করে আমাকে না কি পাঠাচ্ছে 300 টাকার স্ট্যাম্প? না, না। জাস্ট না ডিজিটাল মাধ্যমে। তো শ্যাল প্রিজুম এটা। এখন এই যে আমি পাঠালাম, টাকা নিলাম, কিন্তু একজনকে অ্যাডমিশন নিলাম না, সে কিন্তু এটা দেখে আমার নামে মামলা করতে পারবে। এ শুধু এই অংশটুকু, যে স্যার দেখেন উনি বলেছেন এবং উনি টাকা দেওয়ার প্রমাণ দেখে মামলা করে দিতে পারবে, আমি যদি ওনাকে না পড়াই বা গ্রুপে অ্যাডমিট না করি, কারণ এটাও চুক্তিভঙ্গের মধ্যেই পড়বে। ডিজিটাল রেকর্ড ও ডিজিটাল সিগনেচার সম্পর্কে অনুমান, শ্যাল প্রিজম 85B। এগুলো কিন্তু কখন সৃষ্টি হয়েছে ডিজিটালগুলো? 22 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, তাই দেখবেন 85A, B এগুলো আসছে। ডিজিটাল যোগাযোগ হ্যাঁ সম্পর্কে অনুমান, মে প্রিজুম অ্যাজ জেনুইন। 88, এখানে ডিজিটাল যোগাযোগ এটা আগেই ছিল, 22 সালের আগেও। কি ডিজিটাল যোগাযোগ বলতে মোবাইল ফোনে যোগাযোগ, ফ্যাক্সে যোগাযোগ, ফ্যাক্স কি ডিজিটাল মাধ্যম না? জি হ্যাঁ টেলিফোন জিগিজাগ ডিজিটাল মাধ্যম না? ওয়্যারলেস যেটা বেতার, জি হ্যাঁ, জি অকি টকিতে যেটা হয়, এগুলো কিন্তু আগে ছিল। ঠিক আছে, ইন্টারনেট পরে আসলেও এগুলো অনেক আগ থেকে আসছে। ফিজিক্যাল ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে অনুমান, এগুলো মেয়ে, এগুলো আচ্ছা একটু কমন সেন্স দিই আপনাদেরকে। উপরে গুলো শ্যাল, এগুলো মেল, এগুলো হচ্ছে মে প্রিজম। মে প্রিজম কেন? এগুলো আসলে দুর্বল সাক্ষ্য, তাই মে প্রিজম। আর যেগুলো একটু স্ট্রং সাক্ষ্য সেগুলো শ্যাল প্রিজম। আর যেগুলো বেশি স্ট্রং সেগুলো কনক্লুসিভ প্রুফ। বুঝলেন? জি 30 বছরের অধিক পুরনো দলিল মানে ছেঁড়া ফাটা দলিল। ঠিক আছে, যে 30 বছর আগে রেজিস্ট্রি করা হয়েছে বা স্বাক্ষরিত হয়েছে, তারিখ যুক্ত হতে হবে অবশ্যই, তাহলে এটা সঠিক বলে আদালত মে প্রিজুম করবেন, ধরে নেবেন। তার মানে এটা দুর্বল সাক্ষ্য, তাই না? স্যার ডিজিটাল যোগাযোগ সম্পর্কে অনুমান, এটা আপনার এই 88 ধারা স্যার, ফাউন্ডেশন নোটে। 88A 73 স্যার। হবে? জি 88 আচ্ছা আমি দেখে এটা দেখবো না, হ্যাঁ। জি 88A, আচ্ছা, ঠিক আছে। এ হয়তো বা ছুটে গেছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এটা আগেরই হতে পারে, ব্যাখ্যা তো এরকমই দিলাম। যোগাযোগ মানে যথাযথ হেফাজত করে, মানে প্রপার কাস্টডি, যার কাছে থাকার কথা তার কাছ থেকে সেটা আসতে হবে। হঠাৎ এমন একটা ব্যক্তির কাছ থেকে আসলো, তার কাছে থাকার বিষয় না, অদ্ভুত লাগছে। জি জি তারপরে 5 বছরের পুরনো, মানে অধিক পুরনো ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান, তাহলে ডিজিটাল হলে 5 বছরের অধিক, মানে 5+, আর নন ডিজিটাল হার্ড কপি হলে 30+, 30 তাই না? বছর জি এটাও মে প্রিজম অ্যাজ জেনুইন।
ওটা 90, এটা 90A। এখান থেকে একটা প্রশ্ন আসবেই এবার, আশা করছি। আচ্ছা, আচ্ছা, ওটা 88 এই হবে। আচ্ছা, তাহলে আমি কারেকশন করে নেব, একটু টাইপ মিস্টেক হয়েছে, যে চাপ নিয়ে নোট তৈরি করেছি। তবে জি জি, এই সে তো আমরা জি। বুঝতে পারছি। তবে এখানে ভুলের পরিমাণটা খুবই কম আছে। তারপরেও যারা আমার ভিডিও দেখবে তাদের তো ভুল সংশোধন হয়ে যাচ্ছে, তাই না? আবার আমার জি যেটা ভুল আছে সেটা যে পরীক্ষায় আসবে তার গ্যারেন্টিও তো কম, তাই না? তার মানে আমার কারণে কারো যে 10টা প্রশ্ন ভুল হয়ে যাবে এরকম তেমন কিছু না। প্রমাণের দায়িত্ব। আর যদি দেখি যে আমি 10-12টার মধ্যে ভুল হয়ে যাচ্ছে, আমি আলাদা একটা কয়েক মিনিটের ভিডিও তৈরি করব, করে আমি বলে দেবো কোথায় কোথায় কারেকশন করতে হবে, তাহলে একটা ভালো হবে, তাই না? জি স্যার। প্রমাণের দায়িত্ব, কিন্তু এটা একটা বার্ডেন অফ ভিডিও প্রুফ। ভুল পাঠাই খুব দিবেন। একটা পাওয়া যায়নি। হুম এটা হুম। একদমই মানে সিম্পল মিস্টেক বলা যায়। হ্যাঁ, ফাউন্ডেশন নোটে যার কাছে আছে বা যার জানা আছে সে তো এমনি বুঝতে পারবে, তাই না? হ্যাঁ, বা একটা বেয়ার একটা যার কাছে আছে সে তো পড়ছে। হ্যাঁ হ্যাঁ। দাবিকারীর এটা মানে যে যা একদমই সহজ। দাবি করে তাকেই তা প্রমাণ করতে হয়, বাদী হোক আর বিবাদী হোক, তাই না? 101। জি প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে, উভয় পক্ষ থেকে সাক্ষ্যদান করা না হলে যে পক্ষ হারবে তার উপর বর্তাবে, মানে যে মামলা করেছে সে যদি সাক্ষ্য না দেয় সে তো হেরে যাবে। হ্যাঁ, তো তার উপর বর্তাবে। কোন নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়িত্ব, প্লি অফ এলিবি, অন্যত্র অবস্থান। আসামি বলছে স্যার আমি ঘটনাস্থলে ছিলাম না, এখন সে ছিল কিনা তাকেই তা প্রমাণ করতে হবে। এখানে শিফট করবে, বার্ডেন অফ প্রুফ শিফট করবে। প্রসিকিউশন পক্ষ বা ভিকটিমকে প্রমাণ করতে হতো মামলা, এখন আসামিকে প্রমাণ করতে হচ্ছে সে অন্যত্র জায়গায় ছিল। এই অংশটুকু মানে সে যেহেতু এটা দাবি করছে তাই যে যা দাবি করে তাকেই তা প্রমাণ করতে হয়। তাকে এটা প্রমাণ করতে হবে। জি হ্যাঁ, 103-এ যে তথ্যটির বিষয়ে আদালতকে বিশ্বাস করাতে চাই তার উপরে বর্তাবে, মানে এখানে বার্ডেন অফ প্রুফ শিফট করবে। আপনি এই কথাটা লিখে রাখতে পারেন, আপনারা শিফট করা 103-এ বার্ডেন অফ প্রুফ শিফট করে। শিফট করা মানে ঠিক এক জায়গা থেকে অন্য জায়গায় কি স্থানান্তরিত হয়, বাদীর ঘাট থেকে হ্যাঁ। বিবাদীর ঘাড়ে চলে যায়, আসামির ঘাড়ে। আসামির মামলাটি যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব দণ্ডবিধির 76 থেকে 106। হ্যাঁ, এগুলো কেউ যদি দাবি করে যে আমি তো এটা অপরাধ করিনি, হয়ে গেছে এরকম, আমার জেনারেল এক্সেপশনের মধ্যে পড়বে, রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে পড়বে, সেক্ষেত্রে আসামিকেও প্রমাণ করতে হবে। এখানেও কিন্তু শিফট হয়েছে, মানে বাদী থেকে আসামিকে গেলে এটাকে বলে বার্ডেন অফ প্রুফ শিফট। বুঝতে পেরেছেন? ঠিক। যে বিষয় বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে তা প্রমাণের দায়িত্ব উক্ত ব্যক্তির উপরে বর্তাবে। আমি ট্রেনের টিকিট কেটেছে কিনা আমি ভালো জানি, আরো কেউ জানে না। ট্রেনের উদাহরণ আছে, মনে পড়ছে? জি জি স্যার। যে হ্যাঁ স্যার। ব্যক্তি বিগত 30 বছরের মধ্যে জীবিত ছিল তার মৃত্যু প্রমাণের দায়িত্ব যে বলছে যে সে মারা গেছে তাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করেন। হ্যাঁ, 107। যে ব্যক্তি বিগত 7 বছর যাবৎ কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, মানে সে নিখোঁজ হয়ে আছে, সে ব্যক্তি যে জীবিত আছে সে যে দাবি করবে তাকে প্রমাণ করতে হবে যে সে জীবিত। হ্যাঁ, 108। এখানেও যে যা দাবি করছে তাকে তা প্রমাণ করতে হচ্ছে। মালিকানা প্রমাণের দায়িত্ব, দখলকারী ব্যক্তির মালিক নয় মর্মে দাবিকারীর উপর ন্যস্ত। এখন বাজারে মনে করেন যে একটা ওয়ালেট পড়ে গেছে। হ্যাঁ, মনে করেন আমার একটা ওয়ালেট এটা পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেছে, একজনের হাতে পেয়েছে, আমি সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছি যে আমার ওয়ালেট একজন তুলে নিল। এখন তার হাতে নিতে গেছি, সে বলছে এটা আমার। লোক জড়ো হয়ে গেল, কে জড়ো হবে? লোকজন জড়ো হয়ে যাবে না পাবলিক প্লেসে হলে? কি হ্যাঁ। সমস্যা জি হয়েছে? জি, তো এই মানি ব্যাগ কার, আশেপাশের এটা মানুষ নিয়ে থেকে ঝামেলা। চলে আসবে। এই মানি ব্যাগ কার, এটা নিয়ে কি ঝামেলা হচ্ছে, তাই না? এখন মানি ব্যাগ খুললে দেখা যাবে যে এর মধ্যে কি আছে, আমার ভিজিটিং কার্ড আছে, ছবি আছে, ঠিক আছে? জি তো জি। আমার মানি ব্যাগে আমার ভিজিটিং কার্ড আছে, তাহলে এই ভিজিটিং কার্ড দেখলেই তো বোঝা যাবে যে এটা আমার। তখন প্রমাণ ওকে হয়ে যাবে। ওকে চটথাপ্পড়ে উত্তম মধ্যম দিয়ে ওকে খাদাই দিবে। এখন সে দাবি করছিল তার, তো তাকে সেটা প্রমাণ করতে হবে। সে তো প্রমাণ করতে পারবে না, মানি ব্যাগ খুললেই তো প্রমাণ হয়ে যাবে এটা আমার। একটা মনে করেন যে স্থাবর সম্পত্তি, মনে করেন একটা প্লট, রহিম দাবি করছে এটা আমার কিন্তু আসলে সেটা করিমের। এখন রহিম যেহেতু দাবি করছে করিমের সম্পত্তি, তাহলে রহিমকে প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছেন? জি তার জি। মানে দখলকারী যে হুম। মালিক নয়, যে দখলে আছে আদালত ধরে নেবে যেহেতু এই দখলে আছে এই মালিক, না হলে সে কেন দখলে থাকবে, তাই না? এটা হচ্ছে জি কমন সেন্স।
যার জিনিস তার কাছেই তো থাকার কথা, তাই না? জি স্যার। তার কাছে যদি না থাকে, যেমন ওই যে আমার ওয়ালেট আরেকজনের কাছে চলে গেছে, আমি বলছি ভাই এটা আমার, তখন আমাকে প্রমাণ করতে হবে এটা আমার, কারণ আমার হাতে তো নাই, তার হাতে চলে গেছে। তাই আমার জি মানি ব্যাগটা খুলে আমি ভিজিটিং কার্ড বা আমার আইডি প্রুফ দেখাচ্ছি, আমার অ্যাডভোকেট কার্ডও এর মধ্যে আছে, ঠিক আছে, সেখানেও ছবি জি আছে, আইডেন্টিটি কার্ড। তো এটা আমি প্রমাণ করে দেবো, তাহলে আমাকে ফেরত দিবে, তাই না? জি। আবার কোনো এই হারানো বস্তু পেতে হলে, ওই হারানো বস্তু আপনার যেহেতু দখলে নাই, কেউ পেয়েছে, ভালো মানুষ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তো ওইটা আপনি দাবি করছেন এটা আমার, তখন সে আপনাকে কিছু প্রশ্ন করবে, কেন? সেটা প্রমাণ করতে সহযোগিতা করবে তাকে, যে এটা আপনার কেনা, তার মানে আপনি যদি তথ্য দিতে পারেন মানে প্রমাণ হয়ে গেল আপনার, তার মানে ওই বস্তুটা আপনার কাছে নাই, আপনার দখলে নাই, আপনার জিনিস আপনার দখলে কেন নাই, এটাই তো বিষয়, তাই না? বিবাহ বলবৎ থাকাকালে সন্তানের জন্মই তার বৈধতার চূড়ান্ত প্রমাণ, যেটা হচ্ছে অখণ্ডযোগ্য, এটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ, মানে পিতৃত্বের আইনগত অনুমান। তাহলে আর বিবাহ অবস্থায় সন্তান জন্ম হয়েছে, এটা ওই স্ত্রীটির হাজবেন্ডেরই সন্তান, এটাই ধরে নিবে আদালত, এবং এটাই কনক্লুসিভ প্রুফ। আর বিবাহ যদি তাদের বিচ্ছেদ হয়ে যায় এবং ওই সময় ধরে যদি এরকম মনে হয় যে মহিলা কি ছিল, প্রেগনেন্ট ছিল আগের স্বামীর মাধ্যমে, ইদ্যত, মানে 3 মাস ইদ্যত পালন করতে হয়। ইদ্যত কেন পালন করতে হয়? কারণ একটা মহিলা প্রেগনেন্সির পর তার লক্ষণ সহজে দেখা নাও দিতে পারে, হ্যাঁ, জি জি তার বেবি বাম্প, অর্থাৎ যে গর্ভ একটু বড় হওয়া, তখন একটু পোশাকের উপরে বোঝা যাবে যে হয়তো বা একটু উঁচু হয়ে আছে, তাই না? তো এইটা জি কিন্তু অন্তত হ্যাঁ। 3 মাসের মতো তো সময় লাগেই, তাই না? 3-4 মাস। জি তো এখানে জি। এই কারণে 3 মাস পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে, কেন? না হলে এই পরে যখন সে 1 মাস পরে যদি বিয়ে করে এবং নতুন ঘর সংসারে যে ইনস্ট্যান্ট সে যদি সন্তান নিয়ে ফেলে, তখন কনফিউশন তৈরি হবে এই সন্তানটি আগের স্বামীর না নতুন স্বামীর, দ্বিতীয় স্বামীর। এই কারণে এখানে ইসলামী এইটা করে রাখছে, খুবই দারুণ একটা নিয়ম। 280 দিনের মধ্যে যদি জন্ম হয় সন্তান বিচ্ছেদ বা তালাকের পরে, তাই মাতা পুনরায় যদি বিবাহ না করে, সেক্ষেত্রে সন্তানটি আগের পিতার, এটাই বৈধ সন্তান, যা চূড়ান্ত প্রমাণ 112 ধারা আছে। এখানে আপনার একটা জিনিস লিখে নেবেন, লেজিটিমেসি, হ্যাঁ, ইংরেজি শব্দ ইউজ করতে পারে। তো লেজিটিমেসি আর ইলেজিটিমেসি, লেজিটিমেসি মানে হচ্ছে বৈধ, আর ইলেজিটিমেসি মানে অবৈধ, ঠিক আছে? এই শব্দটা জি মানে লেজিটিমেসি অফ চাইল্ড কত ধারার বিষয়বস্তু? 112, এভাবে আসতে পারে। 112। প্রতিবন্ধ বা স্বীকৃতির বাধা বা নিবৃত্তি, স্টপেল। আমি একটা দাবি করলাম, আমি একটা প্রচার চালাইলাম, আমি কোর্স করাবো, আমাকে অনেকে ভর্তি ফির জন্য টাকা পাঠালো, পরে আমি কোর্স করাতে পারলাম না কোনো কারণে, বা করালাম না ইচ্ছাকৃতভাবে। তো পরে আমি দাবি করতে পারবো না যে আমি তো বলিনি এই কথা, কেন আপনারা টাকা পাঠিয়েছেন আমার ভিডিও দেখে? আমি তো সুস্পষ্ট প্রস্তাব দিচ্ছি, এবং আমার ভিডিওর দেখা যাচ্ছে যে 1-2 মিনিট পর পরই কি আসে, যে ভর্তি চলছে এবং ভর্তি হতে বা নোট নিতে যোগাযোগ করুন, দিয়ে আমার মোবাইল নম্বর দেওয়া হয়, তাই না? কয়েক মিনিট পর পর চলে না ইউটিউবে জি এটা? তো এটাও জি তো আমার একটা প্রস্তাব, হ্যাঁ। আমি স্পষ্ট দিচ্ছি, তাহলে আমি তো অস্বীকার করতে পারবো না। তাই কোনো কিছু কেউ যদি প্রচার করে যে এটা আমার সম্পত্তি, আমি বিক্রয় করব, কেউ যদি কিনে, পরে সে যদি দাবি করে যে এটা ওই সময় আমার সম্পত্তি ছিল না, আমি দিব না, তাহলে কিন্তু সে অস্বীকার করতে পারবে না। এক কথায় মুনাফেকি করা যাবে না, যেটা একবার বলেছো, মুখের জবান ঠিক রাখতে হবে, তাই না? জি সে জি যদি জবান ঠিক জি না স্যার। রাখে, আদালত কি করবে? তাকে বাধ্য করবে। এবং অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক বা অ্যাম্বিগুয়াস বিষয়ে প্রযোজ্য না, মানে স্পষ্ট প্রস্তাব দিতে হবে, স্পষ্ট প্রচার দিতে হবে। কেউ ভুল বুঝে যদি কেউ কোনো কিছু করে ফেলে, তাহলে ঘোষণাকারীর কোনো কি নাই, দায় নাই, স্টপেল হবে না। দখলকারী মানে সত্যবান বা অনুমতিক্রমে ব্যবহারকারী বা প্রজার প্রতিবন্ধ, স্বকার্যজনিত বাধা, এখানে ভাড়াটিয়া সংক্রান্ত, হ্যাঁ, ভাড়াটিয়া জি ব্যবহারকারী। এখন আমি এই ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে উঠেছি, মানে আমি স্বীকার করে নিলাম মালিক কে, এবং আমি প্রতি মাসে তাকে কি দিচ্ছি? ভাড়া দিচ্ছি, সার্ভিস ভাড়া। চার্জ দিচ্ছি,
তো আমি ভাড়া দিচ্ছি, সার্ভিস চার্জ দিচ্ছি, এটাই প্রমাণ করে যে আমি এখানে ভাড়াটিয়া, আমি মালিক নই। এখন 12-13 বছর পর আমি যদি দাবি করি আমি এটা জোর করে দখল করে আছি, এটা আমার জবরদখল মূলে সম্পত্তি হয়ে গেছে, এটা করা যাবে না। কারণ জবরদখল মানে অনুমতি ছাড়া জোর করে প্রথম থেকেই। আমি প্রথমে অনুমতি নিয়ে আমি উঠলাম ভাড়াটিয়া হিসাবে, সেটা দোকান ভাড়া হোক আর বাড়ি ভাড়া হোক বা অন্য যে কোনো কোনো কিছু ভাড়া হোক। পরবর্তীতে আমি যদি দাবি করি যে না আমি জোর করে এটা ভোগ দখল করছি, এখন এটা আমার হবে না। এই যে প্রথমে যে আমি স্বীকার করে নিয়েছিলাম যে আপনি মালিক, আমি এটা ভাড়া নিব, এটাই স্টপেল হিসেবে কাজ করবে। মানে পরে আর অস্বীকারের সুযোগ নেই। ঠিক আছে? জি স্যার। প্রতারণামূলকভাবে কেউ যেন কোনো সম্পত্তি সত্ত্ব অর্জন না করে, এটার কারণে 116 ধারা এই নিয়ম করে দিয়েছে। আসলে 115-এরই একটা এক্সটেনশন এটা, উদাহরণস্বরূপ। 115-এর উদাহরণ বলতে পারেন এটা। যে সাক্ষ্য প্রদান করতে পারে, শুরু হয়ে গেল সাক্ষীর যোগ্যতা 118, যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম সবাই, যেমন অল্পবয়স্ক শিশু, অতি বার্ধক্য, দৈহিক বা মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তিও সাক্ষী হতে পারবে যদি প্রশ্নের অর্থ বোঝার বোধ শক্তি থাকে। মনে করেন যে একটা মোবাইল চুরি হয়েছে, একটা 1 বছরের শিশু, তাকে ইশারা করে তার মা জিজ্ঞাসা করছে বাবা মোবাইল কে নিয়েছে, মোবাইল কে নিয়েছে। এখন বাড়ির যদি কাজের লোক তার 2-3টা থাকে, কাজের লোকদের সামনে দাঁড় করাই দিল, তাহলে 1 বছরের শিশু কিন্তু দেখাই দিতে পারবে এ, কারণ মোবাইল সে চিনে। 1-1.5 বছরের শিশু যদি সে একটু কি বুদ্ধির বিকাশ সঠিকভাবে হয়, বলতে পারবে না? জি পারবে স্যার। তো এই কারণেই মামলার পরিস্থিতি বা ফ্যাক্ট কি সেটা অনুসারে, সিচুয়েশন অনুসারে সাক্ষী নির্ধারিত হয় প্রতিটা মামলায় আলাদা আলাদা। বোবা সাক্ষী বা ডাম্প উইটনেস 119, লিখে বা ইশারায় সে দেখাবে আদালতে, প্রকাশ্য আদালতে, ওপেন কোর্টে, এবং সে লিখে দিলেও সেটাকে মৌখিক বা ওরাল এভিডেন্স হিসেবে গণ্য হবে। মাঝখানে যে সাক্ষ্যগুলো আছে, স্বামী 90 পড়ছিলাম, স্বামী স্ত্রী পরস্পরের বিরুদ্ধে এবং পরস্পরের পক্ষে সাক্ষী হতে পারবে, কোনো সমস্যা নেই। স্বামীর বিরুদ্ধে কতজন সাক্ষী দিচ্ছে? পৃথিবীর সবচাইতে আপন হচ্ছে ওই স্বামী স্ত্রী, আর সবচাইতে শত্রু আবার তারাই, তাই না? জি জি স্যার। জজ ও ম্যাজিস্ট্রেটগণ, আমি যে বললাম 164 ধারা জবানবন্দি নিয়েছেন, ওনাকে কি করতে হবে? সেটা প্রমাণের জন্য এসে আদালতে সাক্ষ্য সাক্ষী হিসেবে দিতে। আসতে হবে। আসতে হলে তার বসের আবার কি অনুমতি লাগবে? যদি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। হ্যাঁ, আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। যদি সাব জাজ বা যুগ্ম জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ হন, জেলা জজ বলছি, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ, তাহলে আবার দায়রা জজের অনুমতি লাগবে, সেশন জজের। বুঝতে পেরেছেন? জি জি। দিতে বাধ্য নন, হ্যাঁ, তারা অনুমতি ছাড়া, লেখা আছে। আর ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, রাজস্ব বিভাগীয় অফিসারকে গোপন সংবাদের উৎস সম্পর্কে কি দেওয়া যাবে না, মানে তথ্য প্রকাশ করতে বাধ্য করা যাবে না, মানে সোর্স সম্পর্কে বলা যাবে না। যেমন জি কোন পুলিশ না। বলল গোপন সংবাদের বিরুদ্ধে জানিতে পারলাম যে ওখানে এটা আহ, দুইজন ব্যক্তি দাঁড়িয়ে কি করছে, অপকর্মে লিপ্ত হয়েছে অথবা মাদকদ্রব্য বিক্রয় করছে, তখন আমরা জি রওনা দিলাম সত্যতা যাচাইয়ের জন্য। যে দেখলাম সত্যি, অ্যারেস্ট করে নিয়ে চলে আসলাম, কিছু মালপত্র আলামত সিজ করলাম, জব্দ তালিকা করলাম, সিজার লিস্ট করলাম। আচ্ছা, এটা তারপরে ম্যাজিস্ট্রেট কি করে? মোবাইল কোর্ট করে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলো যে এখানে এই হচ্ছে, যা রেট মেরে দেয় না ম্যাজিস্ট্রেট, জি যারা ওই যে ইনকাম ট্যাক্স অফিসার রেট করে, তার কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে বলে কিন্তু সে রেট করে, তাই না? জি জি হ্যাঁ স্যার। আইনজীবী নিযুক্ত হয়ে মক্কেলের অনুমতি ব্যতীত মক্কেলের গোপন বিষয়ে সাক্ষ্য বা বিবৃতি প্রদান করা যাবে না, 126 ধারা বিষয়। আমাদের কাছে মক্কেলরা মন খুলে বলে দেয় সবকিছু, ডাক্তারের কাছে যেমন বলে। তো তাদের গোপন কথা গোপনে রাখতে হবে, না হলে আপনার প্রতি আর বিশ্বাস থাকবে না। কি করবে? মক্কেল চলে যাবে এবং আপনার দুর্নাম হয়ে যাবে, আপনার কাছে আর কেউ আসবে না মামলা নিয়ে। দুষ্কর্মে সহযোগী বা রাজসাক্ষী, যেটা অ্যাকমপ্লিশ, সহযোগী আসামির বিরুদ্ধে যোগ্য সাক্ষ্য হতে পারবে। একজন আসামি নিজের দলের বিরুদ্ধে চলে যেতে পারে, মানে দলের সাথে বেইমানি করবে সে, তাই না? জি জি তাই সে রাজসাক্ষী, খুবই রিস্কি একটা কাজ।
সাক্ষীর সংখ্যা, একটা মামলা প্রমাণ করতে কয়জন সাক্ষী দরকার হয়? কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, কোনো নির্দিষ্ট মাত্র একজন বা প্রয়োজনে অনেক জনও হতে পারে। বড় মামলা অনেক সাক্ষী হতে পারে, 100-রও বেশি সাক্ষী না হতে পারে কিছু কিছু মামলায়। 134। তাহলে ইংলিশে আসে এইভাবে, নো পার্টিকুলার নাম্বার অফ উইটনেস, কোনো নির্দিষ্ট সাক্ষী নয়, শ্যাল ইন অ্যানি কেস, যে কোনো মামলায় বি রিকোয়ারেড, প্রয়োজন, ফর দ্য প্রুফ অফ অ্যানি ফ্যাক্ট, কোনো বিষয় প্রমাণের জন্য। ঠিক আছে? জি জবানবন্দি কাকে বলে? 137 ধারা অনুসারে এক্সামিনেশন অফ চিফ, এক্সামিনেশন ইন চিফ, সংক্ষেপে শুধু চিফ বলা হয়। চিফ মানে আমরা এক্সামিনেশন ইন চিফ বা জবানবন্দি বোঝাই। ওকে। জি আহ্বানকারী পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা, মানে আমি যৌতুকের মামলা করেছি, অ্যাডভোকেট হিসেবে আমার যে মক্কেল, যিনি ভিকটিম, এবং তার পরিবারের লোকজন, তার প্রতিবেশী যেখানে যৌতুক চেয়েছে, প্রকাশ্য দিবালোকে হোক আর রাতে হোক, সাক্ষীদের সামনে চেয়েছে, এই ধরনের একটা সিচুয়েশন। তো যারা যারা সাক্ষী তাদেরকে কে নিয়ে আসবে? আমার বাদী টেনে নিয়ে আসবে তাদেরকে অনুরোধ করে, এবং নিয়ে আসতে কে বলবে? আমি বলবো, কারণ আমি বাদী পক্ষের আইনজীবী, তাই না? জি তো জি আমার আহ্বানে চলে আসলো কে? এই সাক্ষীরা। ঠিক আছে, রহিম আসলো, রহিমার বাবা আসলো, রহিমার মা, সবাই আসলো। তারপরে রহিমার আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই আসলো, এসে সাক্ষী দিচ্ছে, আমি আহ্বান করলাম, আমি বাদী পক্ষের আইনজীবী। এবার আমি দাঁড়িয়ে বললাম, আপনার নাম বললেন, বললো হ্যাঁ, এই মামলার আপনার বাদী? হ্যাঁ। এটা কি? আহ্বানকারী পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ, জবানবন্দি মানে জবানবন্দি গ্রহণ হচ্ছে, তাই না? জি জেরা অপর পক্ষ কর্তৃক, বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা। এবার মনে করেন আসামি পক্ষের আইনজীবী আমার ওই বাদীকে, রহিমাকে কি বলবে? আচ্ছা বলেন, কয়টার সময় আপনাকে কি চেয়েছে? আহ, কি চেয়েছে আপনার কাছ থেকে? তো টাকা চেয়েছে। টাকা চাইতেই পারে, টাকা চাইলে বললে হবে না, কিন্তু যৌতুক চেয়েছে কথাটা বলতে হবে। বুঝতে পেরেছেন? জি যদি জি মামলায় জি সবাই বলে টাকা চেয়েছে, এখন স্বামী তো ধারও চাইতে পারে, তাই না? জি স্ত্রীর পরিবারের লোকজনের কাছ থেকে শুধু টাকা বললে হবে না, যৌতুক শব্দটা উচ্চারিত হতে হবে, নাহলে মামলায় আসামি খালাস পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি তো কি চেয়েছে বলেন, এই প্রশ্ন কিন্তু আমি করি। তখন বাদী বলে আমার কাছে 5 লাখ টাকা চেয়েছে। 5 লাখ টাকা চাইতেই পারে, তখন আর্গুমেন্টে বলবো, স্যার টাকার কথা বলেছে, যৌতুক তার বলেনি, ধারও চাইতে পারে। পয়েন্ট কিন্তু। জি 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 আর যখনই কি চেয়েছে এই প্রশ্ন করা হয়, তখনই কিন্তু এবং স্যার স্টেনোগ্রাফারও লিখে নেবে স্যার ওইটা সাথে সাথে টাকা টাকা শব্দটা হ্যাঁ, অবশ্যই লিখতে হবে। জি জি ঠিক আছে, অবশ্যই লিখতে হবে, না হলে আমি স্বাক্ষর করতে দেবো না আমার সাক্ষীকে। জি জি স্বাক্ষর নিতে আসে না, তখন আমি পড়ে দেখবো আমি যেটা বলেছি সেটা আসলো কিনা। নাহলে আচ্ছা আমি বলবো চেঞ্জ করে, আর হাতের লেখা হলে সেটা কারেকশন করে তারপরে আমি স্বাক্ষর দিতে বলবো, নাহলে বাদীকে স্বাক্ষর করতে নিষেধ করব। জি আমার এটা অধিকার। আমি বললাম এক আর লিখলো আরেক, তাহলে হবে? ওই জি পয়েন্টেই তো আমার আসামি খালাস পাবে। মানে বায়াস যদি হয়ে যায় তাহলে তো আমি ওই বায়াস সাক্ষী নিব না, তাই না? জি তো এই ধরনের যখন জেরা করবে, তার মানে অপরপক্ষ করছে, দ্যাট ইজ ক্রস এক্সামিনেশন, মানে একেবারে তুলোধনা করে দিবে, তাই না? জি এটাও সংক্ষেপে ক্রস এটা সংক্ষেপে ক্রস বলে, চিপ ক্রস। কোন জবানবন্দি জি বা রি এক্সামিনেশন, রি এক্সামিনেশনে বলে, বা এটাকে বলে রিকল করা। হ্যাঁ, জেরার আচ্ছা পর আহ্বানকারী পক্ষ কর্তৃক পুনরায় সাক্ষ্য গ্রহণ, জবানবন্দি মানে কিছু পয়েন্ট ছাড়া পড়ে গেছে সেগুলো নিয়ে আসা। তবে সাধারণত জেরা করার পর এই রি এক্সামিনেশন করতে গেলে আসামি পক্ষের আইনজীবী বাধা দিবে, যে স্যার জেরা করার পর এটা করলে তো আমার জেরার যে আমি পয়েন্ট নিয়ে আসলাম ডিফেন্সে, সেগুলো তো নষ্ট করে দিবে। জি তখন জি যদি আবার বলে যে না, আপনি জেরায় যে পয়েন্টগুলো নিয়ে আসছেন সেই বিষয়ে আমি কোনো জবানবন্দি নিব না, তার বাইরে আমি নিব, তাহলে আবার নেওয়া যেতে পারে। ঠিক আছে? জি সাক্ষ্য জি গ্রহণের ক্রম, মানে কিভাবে হবে, আগে কে থাকবে পেছনে কে থাকবে। যেমন আপনাদের এখানে আমি ক্রম তৈরি করি না, রোল নম্বর ভর্তি অনুসারে, জি জি এটাকে বলে ক্রম, কে আগে কে পরে। কারো রোল নম্বর আছে 10001, কারো রোল নম্বর আছে 10069, তাই না? এটা হচ্ছে ক্রমিক জি অনুসারে, ভর্তির ক্রমিক, যে পরে ভর্তি হচ্ছে সে তারপরে রোল নাম্বার, এটাই স্বাভাবিক। তারপরে জি স্কুলে অ্যাসেম্বলির সময় যে ছোট তাকে সামনে দেয়, আর যে সবচেয়ে বড় লম্বা তাকে পেছনে দেয়, তাই না? একটা ক্রম জি মেনটেন স্যার করে অ্যাকর্ডিং টু দেয়ার হাইট, তাই না?
জি জি স্যার। জবানবন্দি, জেরা, পুনরায় জবানবন্দি, এইভাবে আসবে। প্রথমে জবানবন্দি, তারপর জেরা। প্রথমে জেরা করার তো সুযোগ নাই, কারণ জবানবন্দি সে কি বলবে তার পয়েন্টের উপর ভিত্তিতে তো জেরা, তাই না? জি সে কিছুই বললো না, জেরা কি করব আমি? জেরা তো হবে না। আগে প্রশ্ন, তারপরে তো উত্তর, তাই না? জি জি আপনাকে ওই মার্কশিট দিল, আপনি ওই মার্কশিটে আগের, ওই মার্কশিট আগে দিত আমাদের সময়, তারপরে প্রশ্নপত্র আলাদা থাকতো। এখন তো ওই মার্কশিট আর প্রশ্নপত্র একসাথেই দিবে। তার মানে ওই মার্কশিট পূরণ করার জন্য যে সময়, সেটাও আপনার 1 ঘন্টা থেকে কাটা যাবে। জি। 2 মিনিট গেল। আমরা দুঃখ। শান্তিভাবে ওই মার্কশিট পূরণ করতাম, আপনাদের ওই মার্কশিট পূরণও দ্রুত করতে হবে, ভুল যেন না হয়। এখানে রিস্ক বেড়ে মানে যাবে, ভুল আপনারা হয়। হয়তো পূরণ করার পরে একটু বসে থাকার সময় পেতেন। হ্যাঁ, আরামে বসে থাকতাম 5-7 মিনিট, অনেক সময় 10-15 মিনিট। আমি যদি এখন স্যার অনেক টেস্ট দিতে হয়। আমি যেখানে থাকবো অধিকাংশ পরীক্ষায় আমার লাইফে আমি সামনের বেঞ্চে বসেছি, যেটা আমার জন্য ভালো। এবং আমি গল্প শুরু করে দিই পরীক্ষকের সঙ্গে। তখন বলি, স্যার একটু আগে দেন, একটু মানে শান্তভাবে পূরণ করি, না হলে তো টেনশনে ভুল হয়ে যাবে। তখন দিয়ে দেয়। আমি 15 মিনিট আগেও নিয়েছি ওই মার্কশিট, এরকমও হয়েছে আচ্ছা, চাকরির পরীক্ষায়, বিশেষ করে ব্যাংকের, বিসিএস এর। এমসিকিউ আমার আটকাতো না, কিন্তু রিটেনে যে আটকায় যেতাম, রিটেন পার করতে খুব কষ্ট হয়েছে আমার। ধারা 138, সেটা বলা হচ্ছে ক্রমটা কি হবে। ঠিক আছে, মনে করেন যে ওই মার্কশিট আগে দিল, তারপরে দিবে কি, আগে যেমন দিত তারপরে দিবে হচ্ছে প্রশ্ন। কিন্তু আগে প্রশ্ন দিয়ে দিলে পরে ওই মার্কশিট দিবে, এরকম কি হয়? না এরকম তো হ্যাঁ। হওয়ার কোনো সম্ভাবনা নাই। জবানবন্দিতে কোনো নতুন বিষয়ের অবতারণা। আচ্ছা, আরেকটা মজার বিষয় বলি। আগে আমি কোর্স ফি নিব, তারপরে গ্রুপে অ্যাড করব, তাই না? হ্যাঁ। এখন যদি বিপরীতটা করি, যে আমাকে অনুরোধ করলো যে স্যার আপনি ভর্তি করে নেন, আমি কাল বা পরশু টাকা দিয়ে দিব, ঠিক আছে? তো এইরকম তার ভর্তি হওয়ার সম্ভাবনাটা কম হয়, কারণ ওই ক্লাসে সে কি করতে আসছে, টেস্ট করতে আসছে। তো আমার ইউটিউবে গত 4-5 বছর ধরে 600-র মতো ভিডিও আছে, সে দেখেই তো আমার কে নক দিয়েছে, তাই না? জি জি। তো তারপরও তাকে কেন আমার ক্লাসে আবার তাকে অ্যাডমিশন নেওয়ার আগে ইন করাতে হবে? যেমন এই ব্যাচে একজনকে আবার রিমুভ করে দিলাম, কারণ তিনি ভর্তির অনুরোধ করে 2-3টা ক্লাস করার পরেও তার কোনো কি নাই, খবর নাই পেমেন্ট দেওয়ার। আচ্ছা, পুনরায় যে জবানবন্দি রি এক্সামিনেশনে নতুন বিষয় নিয়ে আসছে, এবার তো আসামি পক্ষর টনক নড়ে যাবে আইনজীবীর, মানে উনি হুঁশিয়ার হয়ে যাবেন যে নতুন বিষয় আসছে, তাহলে ওই নতুন বিষয় আমি জেরা করব। এখন মনে করেন যে আপনাকে পরীক্ষায় যদি 100টি প্রশ্ন দেওয়া হয়, তাহলে ওই মার্কশিট কি 100টিরই থাকবে, তাই না? পূরণ জি করলেন। এখন পরীক্ষা শেষে যদি বলা হয় আপনাদেরকে আরো অতিরিক্ত 10টা করে প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে কি, তাহলে কি নতুন করতে করে হবে? ওই আসলে 10টা ওই মার্কশিট মার্কশিট দিতে দিল, হবে। 10টা ওই মার্কশিট দিল, কিন্তু প্রশ্ন দিল না, তাহলে নিশ্চয়ই আপনি প্রশ্ন চাইবেন, চাইবেন না? জি তো এরকম। তার মানে যখনই নতুন জিনিস আসবে জবানবন্দিতে, তখনই সেটাকে জেরাই আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করতে হবে। পুনরায় জবানবন্দিতে নতুন কিছু আসলে সেটাও ফার্দার ক্রস এক্সামিনেশনে, যেটা ক্রস এক্সামিনেশন হয় না, ফার্দার ক্রস এক্সামিনেশন, সেটা আদালতের অনুমতি নিয়ে বিরুদ্ধ পক্ষ কি করবে, অধিকতর জেরা বা ফার্দার ক্রস এক্সামিনেশন। ক্রস এক্সামিনেশন বলে আপনাকে কনফিউজ করে প্রশ্ন আসে, কিন্তু বাস্তবে ক্রস এক্সামিনেশন বলে কোনো শব্দ নেই। তাহলে এই হচ্ছে 4টা পয়েন্ট, ঠিক আছে? 3টা হচ্ছে একশো জি জি সাঁইত্রিশ আর ফার্দারটা আছে হচ্ছে 138-এ, একে আবার একটু পরে রাখছে। দলিল পেশের জন্য আগত ব্যক্তিকে জেরা করা যাবে না। একজনকে বললো আপনি দলিল দিয়ে যান, দলিল দিল। এখন আসামি পক্ষ বা অপর পক্ষ বলছে আমি একটু ওনাকে জেরা করতে চাই, আদালত বলবে করা যাবে না। না স্যার আমি করতে চাই, উনি দলিল কোথায় থেকে পেয়েছে, আমার কিছু প্রশ্ন আছে। তখন আদালত কি বলবে, আপনি এভিডেন্স অ্যাক্টের সেকশন 139 বের করে দেখে নেন লার্নেড, আপনি করতে পারবেন না, তাই না? জি 139 ধারা আপনাকে বাধা দিবে করতে, আইনে নাই সেটা, আদালত অ্যালাউ করবে না। ইঙ্গিতবহ প্রশ্ন, লিডিং কোশ্চেন, দ্য আর্ট অফ ক্রস এক্সামিনেশন। ক্রস এক্সামিনেশন ভালো শিখতে হলে আপনাকে কোন লিডিং প্রশ্ন করতে হবে সেটা বুঝতে হবে। গত বুধবার কোর্টে আমি বসে আছি একটা যৌতুকের মামলায়, যেটা আমি বললাম যে 4 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দিল, মনে হয় বললাম, তাই না, আজকেই? জি জি তো
তো এই মামলায় সম্ভবত আসাদুল ইসলাম প্রশ্ন করেছিলেন যে একবার দিতে হবে না বারে বারে, তার প্রতি উত্তর বললাম। আচ্ছা, তো ওই মামলায় আমি বসে আছি, আর একটা মামলায় সাক্ষী হচ্ছে, কারণ আসামি আসতে দেরি করেছে, তাই আমার মামলা ডাকার পরে আবার পরে ডাকবে, অলরেডি একটা পুলিশ সাক্ষী শুরু হয়ে গেছে। আর বড় কিন্তু সে অফিসার দেখলাম, এবং সিনিয়রও বড়। মাদকের মামলা, উনি প্রশ্ন করলেন যে এইটা তো আলামত। হ্যাঁ আলামত, আলামতে কি সাক্ষীতে সাক্ষ্য আছে, এই প্রশ্ন উনি করলেন। এখন উনি হাতে নিয়ে একটু ঘুরিয়ে দেখলেন যে হ্যাঁ, একটা মানে ট্যাগ লাগানো থাকে, ট্যাগে স্বাক্ষর দেওয়া থাকে এবং জড়ানো থাকে পলি দিয়ে, এবং সিলমোহর করা থাকে। তো উনি সামনে দেখেছেন যে নাই, হয়তোবা না দেখে প্রশ্ন করেছেন আছে কিনা। এখন যিনি সাক্ষী পুলিশ, উনি অপর পৃষ্ঠায় দেখলেন আছে, উনি বললেন হ্যাঁ আছে, যে দেখেন। পিপি সাহেব যে চেক করলেন, হ্যাঁ আছে। এই প্রশ্নটা করা ওনার ঠিক হয়নি, এটা কিন্তু লিডিং কোশ্চেন। স্বাক্ষর আছে কিনা হ্যাঁ বা নাতে উত্তর দেবে, তাই না? জি জি জি। তো এখন এই লিডিং প্রশ্ন ওনার বিরুদ্ধে চলে গেল। মানে সাক্ষ্য আছে, উনি আগে দেখবে না যে আছে কিনা? যেটা আছে উনি তো দেখে বলবে, কারণ ওনার দেখার বিধান আছে। এই ধরনের লিডিং প্রশ্ন করলে আপনি মামলায় হেরে যাবেন। বুঝতে পেরেছেন? জি তাই স্যার। অতিরিক্ত প্রশ্ন বেশি করলেও সমস্যা, বুঝে শুনে উত্তর করতে হবে, নাহলে নিজের হিতে বিপরীত হবে, ব্যাকফায়ার করবে। সংজ্ঞা, যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে, যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে এই অপশন। আবার অপশন কি দিবে, যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায়, এটাও কিন্তু সঠিক, কিন্তু সেটা 141 ধারার সংজ্ঞার মধ্যে নাই, তাই সেটা গ্রহণযোগ্য নহে। যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে বা যে প্রশ্নের মধ্যে উত্তরের ইঙ্গিত থাকে, এই ধরনের অপশন গ্রহণযোগ্য বা সঠিক বা সর্বাপেক্ষা সঠিক। ওকে? জি স্যার। এখনো 5 জন জি স্যার। ওয়েটিং রুমে বসে আছে, রাত 11:30টায়। ক্লাস শুরু হয়ে গেলে ওয়েটিং রুমে কি আছে লক্ষ্য করার সময় আছে বলেন? মানে আপনার চেম্বারে স্যার? না, এই যে ক্লাসের ওয়েটিং রুমে, মানে আপনি ও যখন আচ্ছা আচ্ছা। লিঙ্কে প্রবেশ করবেন, তখন ওয়েটিং জি রুমে জি বলে আপনাকে ঝুলাই রাখা হবে। আমি যতক্ষণ না পারমিশন দিব, ততক্ষণ পর্যন্ত ক্লাসে জি। তো আপনি ঢুকতে পারবেন না। আমি আচ্ছা ক্লাস আচ্ছা নিচ্ছি, আর আচ্ছা। এদিকে 5 জন ওয়েটিং রুমে হ্যাং হয়ে আছে, তাদেরকে এই মুহূর্তে পারমিশন দিলাম। তো ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঢোকার চেষ্টা করতে হবে। ইঙ্গিতবহ প্রশ্ন যখন অবশ্যই করা যাবে, বিরুদ্ধ পক্ষ আপত্তি উত্থাপন করলে আদালতের অনুমতি ব্যতীত। এখানে যাবে না, কোথায়? জি জবানবন্দিতে। যাবো। যদি প্রশ্ন করে আসামিপক্ষের আইনজীবী, আই অবজেক্ট ইওর অনার, উনি তো সবই শিখিয়ে দিচ্ছেন, এটা হবে না। জবানবন্দি ও পুনরায় জবানবন্দিতে ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে না, এটাই ফ্যাক্ট। করলে তো মামলার ভ্যালু শেষ। তবে যে সকল বিষয়ে আদালত অনুমতি দিবেন, কখন? জবানবন্দিতে লিডিং কোশ্চেন, যেমন আপনার নাম কি, আপনি কে মামলার বাদী, আসামি কি আপনার স্বামী, এগুলা কি ভূমিকামূলক ইন্ট্রোডাক্টরি বিষয় বা অবিসংবাদিত বুঝছি। বিষয় বা স্বীকৃত বিষয়। এটা স্বামী কি না প্রশ্ন করলো, তার মানে অপরপক্ষ যে আসামি সে স্বীকার করছে যে হ্যাঁ, সেটা আমার স্ত্রী। এটা নিয়ে তো কোনো কি নাই, প্রশ্ন নাই, কারণ কাবিননামা যেহেতু আছে, তাই না? জি যৌতুক চাইনি, এটা বলবে, তাই না? এটা আনডিসপিউটেড, ডিসপিউট মানে বিবাদ, আর আনডিসপিউট মানে বিবাদ নাই যেখানে, অবিসংবাদিত যেখানে মেনে নিয়েছে বা পূর্বেই প্রমাণিত হয়েছে, এরকম ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে। কোথায়? এক্সামিনেশন ইন চিফ বা এই জবানবন্দিতে 142-এ কথা বলছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ইঙ্গিতবহ প্রশ্ন যখন অবশ্যই করা যেতে পারে। আচ্ছা, আপনি লিডিং প্রশ্ন না করলে অনেক অশিক্ষিত যারা উইটনেস আছে, সাক্ষী আছে, তারা কিন্তু উত্তর দিতে পারবে না। আপনাকে লিডিং কোশ্চেন করে করে হেল্প করতে হবে তাকে, নাহলে সে গল্প বলতে পারবে না। কারণ দাঁড়িয়ে বলবে বলেন কি ঘটনা মামলার, সে বলতে পারবে না, কারণ সে যদি জি গল্প বলার মতন এবিলিটি না থাকে বলতে পারবে না। তখন আপনাকে এভাবে হেল্প করতে হয়, নাম ঠিকানা, আচ্ছা ঘটনা কবেকার বলেন তো। সে বলল যে হ্যাঁ এইটা স্যার গত শুক্রবারের ঘটনা। কি তারিখ ছিল বলেন তো, তখন তারিখ বলল। কখন ঘটনা হয়েছিল বলেন তো, তার বিকেল 5টায়। কোন আচ্ছা। জায়গায় ঘটনা হয়েছিল বলেন তো, স্যার আমার বাবার বাসায়। তাহলে প্রতিটা প্রশ্ন কেন করছে, সিকোয়েন্সে প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তরে কি তৈরি হয়ে যাচ্ছে, গল্প তৈরি হয়ে যাচ্ছে। আর যখন জি জি বলবেন যে আপনি কি করেন, কি ঘটনা ঘটেছিল বলেন, এটা দায় ছাড়া কাজ। এই মামলায় বাদী পক্ষের আইনজীবী ভালো ফিডব্যাক দিচ্ছে না সাক্ষ্য গ্রহণে, এক্সামিনেশন জি জি। সিপে ফিডব্যাক দিতে হবে।
আপনাকে ছোট ছোট প্রশ্ন করতে হবে, করে তাকে কি করতে হবে, যেটা লিডিং প্রশ্ন করা যাবে সেটা করবেন। প্রথমে মামলার ইন্ট্রোডাক্টরি বিষয়গুলো, তারপরে কিছু কিছু জায়গায় টেকনিক্যাল লিডিং প্রশ্ন করতে হবে। যদি দেখেন যে আসামি পক্ষের আইনজীবী অমনোযোগী আছে, বুঝতে পেরেছেন, জি জি জি, মানে সুযোগ কাজে লাগাতে হবে। সুযোগ কাজে লাগাতে হবে। এখানেও চুরির বিধান আছে, যদি না পড়ি ধরা, ধরা পড়লে আই অবজেক্ট, তখন তখন প্রথমে বিচারক মুচকি হাসি দিবেন, যদি আচ্ছা, সিলি ম্যাটার চাই, দ্বিতীয়বার হলে কিন্তু উনি বাধা দিবেন। জেরার সময় ধন্যবাদ। জি ক্রস এক্সামিনেশনের ক্ষেত্রে 143 ধারায় অবশ্যই কি লিডিং প্রশ্ন করা যাবে। 143 শব্দটা কিন্তু খুবই, মানে সংখ্যাটা খুবই একটু ইম্পর্টেন্ট। কিসের সাথে মিল আছে বলেন তো? 143, এটার কিসের সাথে মিল আছে? এটা খুব ভাইরাল একটা সংখ্যা, কে বলতে পারে? 1 4 3। হ্যাঁ, এটা তো মাথায় এই মুহূর্তে আসছে না স্যার। এই এক এক চার চার তিন একটা কোড ল্যাঙ্গুয়েজ, লাভ লেটারের কোড ল্যাঙ্গুয়েজ। ও জি স্যার। কখনো দেখেছেন? হ্যাঁ। এখন মনে করেন যে সাক্ষী দাঁড়িয়েছে, আহ, আমি আসামি পক্ষের আইনজীবী, প্রশ্ন করছি, আপনারা ভালোবেসে বিয়ে করেছেন তাই না? তো হ্যাঁ। তো বিয়ের আগে কতবার আই লাভ ইউ বলেছেন? এ প্রশ্ন করতে পারি না? জি কখন? ক্রস এক্সামিনেশনে, জেরার সময়। তাহলে 143 নিয়ে যে একটু গল্প করলাম, মজা করলাম, এটা আপনাকে মনে করিয়ে দিবে, দিবে না? জি হ্যাঁ। জি স্যার। তাহলে আপনার নোটে এটা লিখে রাখতে পারেন, ঠিক আছে? যে জি রায় স্যার। সাক্ষীকে তার পূর্ববর্তী লিখিত বিবৃতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তার বৈপরীত্য প্রমাণ করা যাবে, 145 ধারায় বলা হচ্ছে। যেমন পুলিশের কাছে 161 ধারায় বলেছিল এক কথা, জবানবন্দিতে আরেক কথা বলল, তাহলে এটা ওই ডিপোজিশনে তুলে নিয়ে আসতে হবে, তাহলে হেল্প হবে। যে সে কোর্টে এক কথা বলে কিন্তু পুলিশের কাছে আরেক কথা বলে, তার মানে সে মিথ্যা বলছে, হয় তখন মিথ্যা বলেছে অথবা এখন মিথ্যা বলেছে, অতএব সে মিথ্যাবাদী, তার সাক্ষীর কোনো অংশ বিশ্বাসযোগ্য নহে। মানে একটা মিথ্যাতে পুরো সাক্ষী নষ্ট হয়ে গেল। যেমন এক বালতি দুধের মধ্যে যদি সামান্য ওই গাভীর মূত্র পড়ে যায় তাহলে কি হবে? পুরো দুধ শেষ, তাই না? জি অথবা এক জি বালতি দুধের মধ্যে যদি সামান্য আপনি লেবু দিয়ে দেন তাহলে কি হয়ে যাবে? দুধ ফেটে যাবে না? জি, খেতে দই যাবে। হয়ে যাবে। এইরকম পুরো দুধ শেষ, মানে তার পুরো সাক্ষীর বক্তব্য বিপরীত হয়ে যাবে, মানে তার কি বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে, ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে। তো এগুলোই হচ্ছে ক্রস এক্সামিনেশনের আর্ট, অস্ত্র। আমি একজন সাক্ষীকে প্রশ্ন করলাম, সে ভিকটিমের হাজবেন্ড, সে ঢাকায় ছিল, ঘটনা ঘটছে রাজশাহীতে। পরের দিন এসে শোনার পরে সে এই মামলার বাদী হয়েছে। বাদী হওয়া উচিত ছিল তার স্ত্রী, ভিকটিম তাকে, তাহলে ভালো হতো মামলাটা। এখন সে পুরোটা শুনে সাক্ষী দিচ্ছে। আমি বললাম আপনার তো ঘটনাস্থলে ছিলেন না। তো হ্যাঁ ছিলাম না। এখন বলেন তো কার কাছ থেকে আপনি ফোন পেয়েছেন? আপনাকে ফোনে ঘটনা কে জানালো বলেন? সে বলল রহিম ও করিম। এখানে আমার কিন্তু কাজ হয়ে গেল, বলেন তো কিভাবে? কারণ সে যে ঘটনাস্থলে ছিলই না, এটাই তার প্রমাণ হয়ে গেল। হ্যাঁ না, রহিম ও কারণ করিম সে বলেছে। রহিম আর, আমি তাকে প্রশ্ন করেছি আপনাকে কে সর্বপ্রথম ঘটনা সম্পর্কে তথ্য দেয়, সে উত্তরে বলেছে রহিম ও করিম। ভাই, জি রহিম ও করিম কি একসাথে একটা মোবাইল ফোনে কল দিতে পারে? না না। এটা কিন্তু একটা পয়েন্ট হয়ে না। গেছে আমার। আমি ওনাকে জি জি প্রশ্ন করেছি, হ্যাঁ প্রশ্নটা এত সহজভাবে করিনি, দৌড়ি পেঁচিয়ে পেঁচিয়ে যে বলেছি কয়টার দিকে ফোন পেয়েছেন আপনি, কল করেছে কে? নিশ্চয়ই মোবাইল ফোনে কল করেছে, হ্যাঁ কল করেছে, হ্যাঁ। তো কে কে আপনাকে কল করেছে, কে প্রথম কল করেছে? তো সে রহিমা করিম এভাবে বলে ফেলেছে ফ্লোতে, মানে খুব ফাস্ট আমি করেছি প্রশ্ন। এই রহিমা জি করিম জি, দুইজন তো একসাথে করতে পারে না মানে ফাঁদে তারপরে পড়ে গেছে। কয়টার সময় করেছে তখন বলল, আর কেউ করেনি, আর কেউ জানায়নি, আপনার স্ত্রী আপনাকে ফোন দেয়নি, বা পরিবারে কেউ ফোন দেয়নি? এরকম প্রশ্ন করেছে, তখন সে কনফিউজড হয়ে গেছে, কে কয়টায় ফোন দিয়েছে সময় বলেন এক্সাক্ট। যদি ভুল সময় বলেন, আপনার মোবাইল ফোনের কল লিস্ট তুলে নিয়ে এসে আদালতে দিব, সে তো ভয় খেয়ে যাবে। তাহলে ইচ্ছা করে বানিয়ে তো বলা যাবে না, তাকে ভাবতে হবে, তাই না? জি জি তা ভয় পেয়ে যাবে, এই ভয়টা আমার কাজে লাগাতে হবে। নিজের সাক্ষীকে প্রশ্ন করা, বৈরী সাক্ষী বা হস্টাইল উইটনেস আদালতের অনুমতি সাপেক্ষে সত্য প্রকাশ করে দিলে, তা যদি আহ্বানকারীর পক্ষের বিরুদ্ধে যায় তবে করা যাবে না। মনে করেন আমি, এটা 154 ধারায় আছে,
আমি সুন্দর করে জি সাজিয়ে নিয়ে আসলাম, সে আমার মানে এটা কি বলে, মেরা বিল্লি মুসকো ম্যাও নাকি, জি জি এটা একটা জি ডায়লগ আছে হিন্দির। তা আমার আমার বিড়াল আমাকে ম্যামা শোনাচ্ছে। তার মানে সে আমার বিরুদ্ধে চলে গেছে, শত্রু পক্ষের দ্বারা প্রভাবিত হয়েছে, টাকা খেয়েছে অথবা কোনোভাবে লিঙ্ক হয়েছে তার সাথে, বিক্রয় হয়ে গেছে সে টাকা পয়সায়। তখন আমি বলবো স্যার এটা বিরুদ্ধ পক্ষে চলে গেছে, আমি একে জেরা করব। এখন যদি আমি জেরা করি, অপর পক্ষ সে তো এমনিতেই জেরার তার কি আছে, সুযোগ আছে, তাই না? কারণ এই আহ্বানকারী পক্ষের বাদী পক্ষের সাক্ষী, তাহলে বাদী পক্ষের সাক্ষীকে হস্টাইল উইটনেস করে আমি যদি তাকে জেরা করি, নর্মালি তো অপর পক্ষের আসামি পক্ষের আইনজীবী তো জেরা করার অধিকার আছেই। তার মানে এই হস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষীকে উভয় পক্ষেও জেরা করতে পারে। এই প্রশ্ন আসতে পারে যে কোন সাক্ষীকে উভয় পক্ষ জেরা করতে পারে, হস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী। বৈরী সাক্ষী। হস্টাইলটা মনে রাখবেন, বৈরী সাক্ষী শব্দটা পরিবর্তন হতে পারে, কারণ বাংলা আরেকটা অদ্ভুত না জানা শব্দ দিয়ে দিতে পারে। যেমন জি জি বাংলা কি কি শব্দ আছে, তৎসম, তদ্ভব, এই ধরনের কিছু শব্দ দিয়ে আপনাদেরকে বিভ্রান্তিতে ফেলাতে পারে, ওই তসরূপের মতন। হ্যাঁ। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা যাবে, মানে সাক্ষী স্যার সঠিক কথা বলছে না, এ মিথ্যা কথা বলছে, আপনি মিথ্যা কথা বলছেন, এইভাবে ডিরেক্ট কথা বলা যাবে দাড়িওয়ালা মানুষকেও। আমি এভাবে বলি আপনি এত লম্বা দাড়ি রেখেছেন আর আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন, এই কথা বলার সাথে সাথে তার ইগোতে লেগে যাবে। আর ইগোতে লেগে জি গেলে তার হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে, সে যেটা বলার না সেটা মুখ দিয়ে বলে ফেলবে। মানে তাকে কি করতে হবে, টেম্পার করতে হবে, বুঝতে পেরেছেন? জি জি 155, স্মৃতি পুনর্জীবিত করা। পুলিশ সাক্ষী আদালতে দাঁড়িয়ে তার ডায়েরি দেখে, তার চার্জশিট দেখে সে উত্তর দিতে পারবে, তেমন ডাক্তারও দিতে পারবে। বিচারক কর্তৃক জিজ্ঞাসা, যেমন শুধু এই অ্যাডভোকেটদের জিজ্ঞাসা করবে তা না, বিচারকও কিন্তু কি আছে, কোশ্চিন করার ক্ষমতা আছে, কততে, সুযোগ 165-তে। আছে। মানে এতে উনি 65 ইনকোয়ারি করেন, নিজের মনের মধ্যে কোনো যদি কৌতূহল তৈরি হয়, শুধু চোখ বাঁধা থাকলেই তো হবে না, তাই না? তো জি চোখ বাঁধা থাকলেও কান তো খোলা আছে। ওই যে স্ট্যাচুতে কি থাকে, চোখ বাঁধা থাকে, কান কি বাঁধা চোখ থাকে? বন্ধ না কান খোলা না। আদালতের কিন্তু কান খোলা থাকে, মানে উনি শুনছেন, শোনার পর যদি কোনো কিছু জিজ্ঞাসা করার মনে হয়, তো মুখ তো খোলা আছে, তাহলে চোখ বন্ধ থাক, কান দিয়ে শুনলাম, মুখ দিয়ে জিজ্ঞাসা করলাম, বিচারক এটা করবেন। আচ্ছা, চোখ তো বাস্তবে আসলে বাধা থাকে না, এর দ্বারা বোঝা হয় আইন অন্ধ, মানে বিচারক কোনো কিছু দেখবে না, তাকে যা যা দেওয়া হবে সেটাই দেখবে, নিজে থেকে কোনো কিছু দেখবে না আগ বাড়িয়ে। এই হচ্ছে বিষয়। মানে তিনি কোনো বিচারক কোনো উইটনেস বা এভিডেন্স নিজে আহ্বান করবে না, বা নিজে কোনো উইটনেস তিনি ক্রিয়েট করবেন না, বা নিজে কোনো এভিডেন্স তিনি আহ্বান করবেন না বা তৈরি করবেন না, মানে এখানে তিনি নিরপেক্ষ থাকবেন। না হলে কোনো একটা পক্ষ উনি বায়াস হয়ে যাবেন, তাই না? জি জি। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য, মানে একটা সাক্ষ্য নেওয়া যাবে না কিন্তু সাক্ষী নিল। মনে করেন জেরা হয়ে গেছে, জবানবন্দি হয়ে গেছে, আর্গুমেন্ট হয়ে গেছে, এখন বাদী পক্ষের আইনজীবী বলছে আমি একটা সাক্ষী মিস হয়ে গেছে, আমি সাক্ষী দিব। আসামি পক্ষের আইনজীবী বাধা দিল, জোর করে সাক্ষীটা নিল, আসামি পক্ষের আইনজীবী মনক্ষুণ্ণ হবে না? জি তা তো হবে 3 বছরের জেল হয়ে গেল আসামির, এখন সে বলতে পারে আপিলে যে যে এই জোর করে PW7 যেটা আর্গুমেন্টের পরে নেওয়া হয়েছে, এটা না নিলে আমার আসামি খালাস পেত। PW7 এর মাধ্যমে আর আমার আসামি কি হয়ে গেছে, সাজা হয়ে গেছে, কারণ সে PW1 2 3 4 5 6 এখানকার জবানবন্দি, জেরা সবকিছু শুনে ভালোভাবে প্রস্তুত হয়ে এসে জেরার প্রশ্ন ফাঁস হয়ে গেলে তার মানে তাকে তো জেরা করা টাফ, তাই না? জি যেমন জি। একটা প্রশ্ন ফাঁস হয়ে গেলে ওই স্টুডেন্ট ফেল করাটা বিপদ না, তেমনি আমি আসামিকে জেরা করলাম, 1 2 3 নম্বর আসামিকে, আর 4 5 নম্বর আসামি যদি পরের ডেটে আসে, সেম জেরা করলে সে তো জানে, এবং আইনজীবী তো শিখিয়ে দিবে যে 1 2 3 কে এই প্রশ্ন করছে বাবা, তোমাকেও করতে পারে, এই প্রশ্ন করলে এই উত্তর দিবা, তাহলে প্রশ্ন ফ্ল্যাশ হয়ে গেল না? জি জি তা প্রশ্ন যদি ফাঁস হয়ে যায়, তাহলে ওই জেরা করে আর শান্তি হয় না, তখন নতুন প্রশ্ন তৈরি করতে হয়, যেটা টাফ কাজ। অগ্রাহ্য হলে মানে সাক্ষী দিতে চাইলো বাদী কিন্তু সাক্ষী নিল না, অথবা আসামি পক্ষের আইনজীবী কি দিতে চাইলো, সাফাই সাক্ষী দিতে চাইলো, যেমন আমি একটা মামলায় সাফাই সাক্ষী দিতে চাইছি কিন্তু ম্যাজিস্ট্রেট নেয়নি, কি কারণে, একটু দেরিতে আসার কারণে। আমি এটা আচ্ছা কি করেছি, আপিল করেছি, আগামী 1 তারিখে
1 জুলাইয়ে সেটা রায় আছে, আশা করছি আমার আসামি খালাস পাবে আপিলে। 1 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছে নিম্ন আদালত। নতুন করে বিচার করা আচ্ছা যাবে না। কখন? যদি কি হয়, ন্যায় বিচার ব্যাহত না হয়। সকল বৈচারিক কার্যধারায় এই ধারাটি প্রযোজ্য। নো নিউ ট্রায়াল ফর ইমপ্রপার অ্যাডমিশন, মানে নতুন করে মামলা করা যাবে না। অর রিজেকশন অফ উইটনেস, অ্যাডমিশন আর রিজেকশন করেছে, গ্রাহ্য করেছে, অগ্রাহ্য করেছে। ইন এভরি জুডিশিয়াল প্রসিডিং। ওকে, ইন এভরি জি জুডিশিয়াল প্রসিডিং মানে সকল বৈচারিক কার্যধারা। এই যে বৈচারিক কার্যধারা মানে বিচারিক কার্যধারা, এটা আবার 23 সালে আসছে। জীবনে প্রথম শুনেছি বৈচারিক, আগে শুনতাম বিচারিক। বৈচারিক কার্যধারা। ঠিক জি আচ্ছা আছে। স্যার। তারপরে ডকুমেন্টারি এভিডেন্স এর বাংলা কি? আচ্ছা স্যার, মানে দালিলিক স্যার, দালিলিক সাক্ষ্য। দালিলিক। হ্যাঁ, ওই দালিলিক হ্যাঁ। শব্দটারও আবার অদ্ভুত অদ্ভুত বাংলা আছে। ঠিক আছে। জি লিখিত সাক্ষ্য, দালিলিক সাক্ষ্যকে লিখিত সাক্ষ্য। ঠিক আছে। জি আবার দালিলিক না বলে হচ্ছে দলিল সংক্রান্ত সাক্ষ্য বা দলিলি সাক্ষ্য। দালিলি সাক্ষ্য হ্যাঁ, এটা দেখেছি। শুনেছেন? দলিলি দালিলি, দালিলিক না জি দালিলি। জি এরকম জি আমি আছে। দেখেছি বাস্তবে। এখন এই শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন করতে পারে, যিনি প্রশ্ন করবেন তিনিই তো আদালতে প্র্যাকটিস করেছেন বিচারক হিসেবে অথবা অ্যাডভোকেট হিসেবে, তাই না?